আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা ছিল আর কি, তো সেখান থেকে আর কি আমাদের মেইন ইয়াগুলো আসতো, খরচ টরচ সবকিছু আসতো। তো প্লাস আমার আম্মু জব করতো। আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। এটা কি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা নোটিস করলেন? আপনার বড় বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। তার মানে উনি হচ্ছেন রাইট নাও 30 এবং আপনি হচ্ছেন 24। ওকে, সো আপনি যখন 2.5 বছরের ছিলেন, আপনার বোন তখন বলা যেতে পারে 7 থেকে 8 বছর বয়স। 7 বছর এরকম। আচ্ছা, তো ওই সময় আপনার বাবা ফুললি হসপিটালাইজড? আব্বু ফুললি হসপিটালে। কি করতেন উনি, পেশায় কি ছিলেন? আব্বু অ্যাক্সিডেন্টের আগে ব্যাংকে জব করতেন। আচ্ছা, তো ওই সময় মা খারাপ আচরণ করা শুরু করলো? মানে আপুই বেসিক্যালি আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে, কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো, আব্বু সিক ছিল, সব দায়িত্ব আম্মুকে নিতে হতো। ও, মাও তখন জব করতো? হ্যাঁ, আম্মু জব করতো। তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা যেত খুব অল্পতেই রেগে যেত, তারপর অনেক খারাপ ব্যবহার করতো। তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আম্মুর একটু ঝামেলা শুরু হয়ে যায় যে তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো, এটা তো ঠিক করছো না তুমি। তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু করে। আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিলাম মোটামুটি। অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল, আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তখন আর কি একটা ট্রাক এসে টেম্পু টাইপের যে ইয়াগুলো থাকে না, গ্রামে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়, ওইরকম একটা গাড়িতে আব্বু ছিল আর কি। একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয়, গাড়ির যে স্টিয়ারিংটা থাকে, স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায়। ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। আব্বুর শরীরে অনেক হাড্ডি ভেঙে যায়, তারপর হচ্ছে স্টিয়ারিং ঢুকে একদম আব্বুর পুরো পেট একদম মানে চিড়ে ফেরে সাইডে একটুখানি ঝুলে থাকে, এমন অবস্থা। পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু বের হয়ে যায়, মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট। আব্বুর বাঁচারই কথা না, রাইট? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল জন্য আব্বু অ্যাক্সিডেন্টের পরে 14 বছরের মতো বেঁচে ছিল। বাট মানে যে অবস্থা ছিল আব্বু হাঁটতে পারতো না। আচ্ছা, আব্বুর 11 মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো, তখন আব্বু হাঁটতে পারতো না, আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল। তো আম্মু তখন আর কি আব্বুকে অনেক টেক কেয়ার করেছে। আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার, বেবিরা যেরকম ওয়াকারে হাঁটে, আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে, আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে, দেন ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে। তো তারপর যাই হোক অনেক বছর পার হলো, 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আচ্ছা, আপুর খুব অল্প বয়সে বিয়ে হয়, তখন 14 বছর বয়স ছিল। তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল, এই জন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি। 14 বছর বয়সে? হ্যাঁ, আপুর যখন 14 বছর বয়স। তারপর 2001-এ বিয়ে হয়, তারপর 2005-এ আপু দেশের বাইরে চলে যায় হাজবেন্ডের সঙ্গে। আপুর হাজবেন্ড দেশের বাইরে থাকতো। তারপর 2005-এ দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম, আব্বু আম্মু আমি। এর মাঝে তো অনেক মানে কি বলবো, নিজের মা সম্পর্কে আসলে এভাবে কথাগুলো বলতেও আমার খারাপ লাগছে, তারপর বলতে হয়। 2005-এ আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহারগুলো আরো বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে, আব্বুর সাথে। বাবা কি তখন জব করছে নাকি একদম ফুল বেড? বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে বাবা জব করতো না, কারণ বাবা হাঁটা চলাই তো অনেক বছর করতে পারেনি। তারপর কি বাবার হচ্ছে যে কিছু মানে জায়গায় হয়তো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে, ওখান থেকে আসতো প্লাস বাড়ি থেকে আসতো, ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল। তারপর 2006 সালে আপনারা তখন কোথায়? আপনারা কি তখন ঢাকাতে নাকি? না, আমরা তখন ঢাকাতে না, আমরা তখন আমাদের বাড়িতে গেলেন কবে? বাড়িতে গিয়েছি আমরা হচ্ছে 1 বছর একটু বেশি সময় হচ্ছে ঢাকায় ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে মানে 96-এর কি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নেই, বাট আমরা হচ্ছে 13-14 মাসের মতো ঢাকায় ছিলাম। তারপরে আর কি আমরা বাড়িতে চলে যাই। বাড়ি কোথায় চলে গেলেন? আমাদের বাড়ি সিরাজগঞ্জ চলে গেলেন। আচ্ছা, তো সিরাজগঞ্জে মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন? না, আমাদের বাসা, আমরা যে বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম ওখানে। 1 বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র? তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই, তো ওখানে আমাদের বাসা ছিল, ওখানে আমরা যাই, গিয়ে ওখানে থাকি আর কি। আম্মু কিছুদিন পরে হচ্ছে জয়েন করে, আম্মু আগেও জব করতো, ওই সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে। আচ্ছা, আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বেশি তো হাঁটাচলা করা নিষেধ ছিল, বলেছিল যে যতটা সম্ভব রেস্ট নিতে। তো আব্বু এরকম মানে জবে আর যাওয়া হয়নি, তো টুকটাক বিজনেস করতে ভাবে চলতো আর কি আমাদের। তো তারপর হচ্ছে 2006 সালে একটা ঘটনা আমি দেখি আর কি, মানে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে আমি যখন আম্মুর বেডরুমের দিকে যখন আমি গেলাম, তো গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা
আমি দেখি। সো তারপর থেকে আর কি আমার আম্মুর প্রতি আপনার বাবা কোথায় তখন? আমার আব্বু তখন বাইরে ছিল। বাইরে বলতে? বাইরে হচ্ছে আব্বু ওই ব্যবসার কাজে আব্বু বাইরে গিয়েছিল, একটা শপ ছিল ওখানে আব্বুর, তো ওই শপে গিয়েছিল আর কি। আচ্ছা, সো আপনি যে আপত্তিকর অবস্থাটা দেখলেন, এটা কি বেসিক্যালি আপনি ফার্স্ট টাইম নোটিস করলেন এরকম? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম নোটিস করলাম এরকম কিছু। তো তখন আপনি স্কুলে পড়েন? তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি। স্কুলে পড়েন, হাই স্কুলে পড়েন? স্কুলে পড়ি তখন আমি। তো তারপর ওটা দেখার পর থেকে আম্মু তো প্রচন্ড ভয় পেতাম, মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বললে অথবা একটু জোরে কথা বললে আমি ভয় পেয়ে যেতাম, বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যেত যে এখন কি হবে। তো তারপর ওই ঘটনাটার পর থেকে আমি জাস্ট রুমে ঢুকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গিয়েছি আর কি, আমি আমার রুমে চলে গিয়েছি। তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে, তো এসে আমাকে বলছে যে যা দেখেছো সেটা যেন বাবাকে না বলা হয়, যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, মা আপনাকে সবসময় এই ধরনের শাসনই করতো? শাসনই করলো বিষয়টা নিয়ে? হ্যাঁ, শাসনই করলো। তারপর আমি তো আমি আগে বলেছি যে আমি প্রচন্ড ভয় পেতাম আম্মুকে, তো আমি আর কিছু বলি না, বাবা আসার পরও কিছু বলি না। তো তারপর এভাবেই চলছিল। এরপরও আরো কয়েকবার আমি এরকম ঘটনা আমার চোখের সামনে হয়েছে, কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আম্মুরও একটা ভয় কেটে যায় যে হ্যাঁ আমি তো বাবাকে কিছু বলিনি, আমি কিছু বলবো না। তো আমার সামনে এরকম ঘটনা আরো অনেকবার হয়েছে, বাট আমি বাবাকে কিছু বলতে পারিনি আর কি। তো তারপরে গিয়ে আমরা 2007 সালে আমরা নিজেদের বাসা করি। তো সিরাজগঞ্জে, হ্যাঁ, নিজেদের বাসা করার পরে ওখানে আমরা শিফট হই। তো তারপর 2009 সালে হঠাৎ করে একদিন আমার আব্বু প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আপনারা শুনছেন রেহনুমার জীবন গল্প। রেহনুমা রাইট নাও 24। চুপ হয়ে থাকতো। তারপর আমি আমার রুমে চলে যাই। তো হঠাৎ করে প্রায় 10-15 মিনিট পর আব্বু চিৎকার করে আমাকে ডাকে। তো আমি ছুটে আব্বুর রুমে যাই। তো রুমে যাওয়ার পরে দেখি যে আব্বু বলছে আমার খুব খারাপ লাগছে, তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও। আচ্ছা। তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি। তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু জাস্ট বুকে হাত দিয়ে রেখেছিল, যেখানে ব্যথা করছিল। আব্বু বসতে পারছিল না, শুতেও পারছিল না, শোয়া হয়েছিল বিছানায়। তুমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাওয়ার পরে আব্বুকে চেয়ারে বসিয়ে দিই। তো তারপর আব্বু বমি করে দেয়। তো বমি হচ্ছিল, তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আম্মু আসো, আব্বু তো বমি করছে, মরে যাক আমার কি, আমি পারবো না যেতে, আমাকে ডাকবা না। এটা আপনার মা বলে? আমার মা বলে। আচ্ছা। তখন আমি খুব কষ্ট পাই, কারণ মার চেয়ে আমি বাবার খুব কাছে ছিলাম, বাবাকে প্রচন্ড ভালোবাসতাম। এখানে একটা বিষয় বলি প্রিয় শ্রোতা, আমি বারবারই বলছি, আজকে যে ধরনের ডিসক্লেমার আমরা দিয়েছি সেই ডিসক্লেমারের জায়গায় আমার আরো বেশ কয়েকটা কথা বলার আছে আজকের অনুষ্ঠানে। আজকেই ওর যে গল্পটা, সেই গল্পের পুরোটা জুড়েই থাকবে ওর মাকে নিয়ে বলা অনেক কষ্টজনক অনেক কথাবার্তা। আমাদের সমাজে কিংবা আমাদের পুরো পৃথিবীতে যদি বলি, মা হচ্ছেন এমন একটি ক্যারেক্টার, মা হচ্ছেন এমন একটি স্বর্গীয় গিফট সন্তানের জন্যে, যেখানে কোনো লজিকই খাটে না। মা যা মা তাই, এখানে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই। সুতরাং আজকের এই পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে আপনি আইদার পজিটিভ আইদার নেগেটিভ কোনো কিছুই ভাববেন না মার এই বিষয়টাকে নিয়ে। আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি। আপনারা বরং ভাবুন এটা, যে একটা মেয়ে পরিবারে এই ধরনের পরিবেশের মধ্যে বড় হয়ে সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে ফাইট করছে। কারণ এই পার্টিকুলার একটা মাকে দিয়ে সমাজের অন্য সকল মাকে চিন্তা করার কোনো সুযোগ নেই। চিন্তা করতে গেলে আপনার এই গল্পটাকে ফেক মনে হবে, এক। আর 2 নম্বর সেটা হচ্ছে আপনি চিন্তা করতে গেলে ভয়ানক রকমের কষ্ট পাবেন। তবে হ্যাঁ, আমি ডেফিনেটলি শিওর যে আজকের এই গল্প শুনে অনেকেই হয়তো বা তার নিজের জীবনের গল্পটা খুঁজে পাবেন। কারণ এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে এত বড় হাইলাইট করা, এত বড় স্পেস দিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে ইন্সপায়ার করা, এটা আসলে রেডিওতেই ফার্স্ট হয়েছে। সো সেই জায়গা থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি বারবার ইন্টারাপ্ট করছি আপনাদেরকে এই একটা জিনিস বোঝানোর জন্য, গল্পের ক্যারেক্টারের কোনো পার্টিকুলার বিষয় যেটা আপনার মধ্যে নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে ওটাকে ফোকাস না করে বরং এই মেয়েটার স্ট্রাগলটাকে ফোকাস করবেন প্লিজ। ওকে, হ্যাঁ। তারপর আমি মাকে ডাকতে যাইনি। তো তারপর আব্বু পরপর 3 বার বমি করেছে। তো বমি করার পরে তারপর আব্বুকে নিয়ে আবার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আব্বু আমাকে মানে হাত জোড় করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও। আমি বলছি তুমি এভাবে কেন কথা বলছো? বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মানে আমি তখন এতটাই মানে
আমি তো কিছু বুঝতাম না তখন। আমি যদি এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে, আমি হয়তো বুঝতে পারতাম যে আব্বু হয়তো আর বেশিক্ষণ থাকবে না, এই জন্য ওইভাবে বলছে। বাট তখন আমি বুঝিনি আসলে। তারপর যে এভাবে কথা বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবা, ভাই আসবে একটু পরে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা, কিছু হবে না। তো তারপর ভাইয়া 5টার দিকে, ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয়। ওর বাসা থেকে তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই। তো ভাইয়া হেঁটে হেঁটে রাত 4টায় স্বাভাবিকভাবে একটা ছোট শহরে। ভাইয়াটা কোন ভাইয়া ছিল? ভাইয়া ওই যে আমি বললাম যে একটা কাজিনকে ফোন করছিলাম সে রাত থেকে। 4টা মানে কি ভোর 4টা? ভোর 4টা, হ্যাঁ। তো ভোর 4টায় ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়, হচ্ছে হসপিটালে যায়, সে কোনোভাবে কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা। এই সময়ের মধ্যে মা আসেনি রুমে? মা একবারও আসেনি। আচ্ছা। পরে একটা রিক্সায় আমি উঠি, আর একটা রিক্সায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আচ্ছা। বাট যদি সময় মতো আনতে পারতাম হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আমরা দেখছি, হ্যাঁ আমরা দেখছি, বাট যদি রাতে আনতে পারতেন। জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে, তো যখন আমি ডিটেল বললাম ডক্টরকে, তখন বলছে যে রাতে আনা উচিত ছিল। তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে। তো তারপর ইসিজি করা হলো, সব চেক আপ করা হলো আব্বুকে। আব্বু সারা রাত তো ঘুমায়নি, তা আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ঘুমানোর জন্য। তো 6:30টার দিকে আমি আম্মুকে ফোন করলাম, আব্বুর ফোনটা আমার কাছে ছিল। তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা, আব্বুর তো স্ট্রোক হয়েছে, তো ডক্টর এটা বলেছে। তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো, তোমার বাবা তুমি দেখো, আমাকে কেন বারবার ফোন দিয়ে বলতেছো। বলছে যে আম্মু আমি একা একা এখানে কি করব, তুমি আসবা না? বলতেছে যে না আমি আসতে পারবো না। এখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। ভাইয়া আর কি হসপিটাল মেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে। তো তারপর আমি আমাকে বললাম যে আমার তো টাকা লাগবে, হসপিটালে তো টাকা লাগবে। তো টাকা লাগবে, তুমি তোর বাবাকে বলো কোথায় টাকা রেখেছে, এসে নিয়ে যাও, আমি কিছু জানি না, আমাকে আর ফোন দিবা, আমাকে বিরক্ত করবা না। তো তারপর আমি আর মাকে ফোন দিই না, আমি আমার চাচুকে ফোন দিই। আমার ছোট চাচু আমাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকতো। তো চাচুকে ফোন দিয়ে বলি যে চাচু আব্বু তো এরকম হসপিটালে, তো আপনি আসেন। সে বলে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার অফিস আছে, আমি এখন আসতে পারবো। তো তারপরে আর কি ডক্টররা হচ্ছে আব্বুকে কেবিনে শিফট করলো। ফার্স্টে তো ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে আমি আবার প্রায় মনে হয় 8টার দিকে আম্মুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারবা আব্বুর জন্য? বলে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার থাকলে তুমি এসে বানিয়ে নিয়ে যাও। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ, ওকে। তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে একটু পরে তো বুয়া আসবে, তো বুয়া আসলে আমি বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। বুয়া আসছে পরে, হয়তো বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে আম্মু নিজে এসেছে 9:30টার দিকে। এসে বলতেছে যে নাস্তা দিলাম, এখন আমি যাচ্ছি, আমাকে আর বিরক্ত করবা না, আমাকে আর ফোন দিবা না, কি কর তুমি করো, তোমার বাবার ড্রয়ারে টাকা আছে, ওখান থেকে নিয়ে তুমি খরচ করো, আমাকে বিরক্ত করো না তুমি। তারপর ডক্টর বললো যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো, মানে স্টিল কিন্তু স্যালাইন চলছে। তারপর বললো যে এখন মোটামুটি ভালো আছে। তো আরেকটা কথা বলে রেখে, হসপিটালটা ছিল হচ্ছে আমার চাচির ভাইয়ের আর কি। আচ্ছা। তো ওই আঙ্কেল এসে বললো যে সেই হিসেবে আব্বুর আর কি একটু এক্সট্রা কেয়ার হচ্ছিল। তো তারপর 8টার দিকে ডক্টর এসে বললো যে এখন মোটামুটি ঠিক আছে, কোনো রিস্ক নেই। তো উনি ঘুমানোর তো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো উনি ঘুমালে উনি বেটার ফিল করবে, আপনারা ওনাকে বেশি বিরক্ত করেন না, এটা বলছে আর কি। তো বলার পরে তো আম্মু বললো যে ঠিক আছে, আমি তো সারাদিন ছিলাম, আমি এখন চলে যাই, তুমি থাকো। আমার সাথে আমার একটা ভাগিনা ছিল, মানে ও আর আমি সেম এজেরই ছিলাম। তো আমি আর ও হসপিটালে ছিলাম। তো আম্মু চলে গেল, যাওয়ার পরে আমাকে আম্মু বাসায় চলে যাওয়ার, হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব ছিল 5-6 মিনিট, রিক্সায় করে 5-6 মিনিট দূরত্ব ছিল। তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, তুমি আমার যে ইয়াটা ছিল, নাম ছিল মধু, বলছে তুমি আর মধু বাসায় আসো। তো আমি বলছি বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই, তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। আচ্ছা। তো আমি বললাম যে বড় খালামণি কেন আসবে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে।
মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ করতো, এটা অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা, তো বলো যে আব্বু যদি রেগে যায় তখন আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে। একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না। আম্মু তো আমাকে বাসায় ডেকেছে, আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মা চলে আসবে, তুমি থাকো, আমি আসছি। তো আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো যে ওকে। তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক আমি তো চলে আসলাম বাসায়। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তা আমি আম্মুকে আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল, আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? বলছে তো আমি জানি না, ঠিক আছে আমি গিয়ে দেখছি। তা আমি বললাম যে আমিও যাব, তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। ওকে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। বলছে না তুই যাবি না, তুই থাক, আমি যাচ্ছি। তো আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল। তো আম্মু মেবি 3:30টার দিকে হসপিটালে গিয়েছে। তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়েই হসপিটালে আয়। আমি বলছি কেন, আব্বুর কি অবস্থা এখন? বলছে হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই টাকাগুলো নিয়ে, এখানকার তো বিল পে করতে হবে, ঢাকা গেলে টাকা লাগবে, তো তুই টাকাগুলো নিয়ে আয়। তা আমি আর খেতে পারলাম না। আমার এর মধ্যে আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যে আমার কেমন ওখানে প্রচন্ড খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পর দেখি যে আমার একজন চাচু বাসার মানে সরি হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে, তো ধরে বলতেছে যে চল উপরে চল। আমি বললাম যে আব্বুর কি হয়েছে? তখন আমি মানে আমার খুব খারাপ লাগছিল, যে আমার মানে মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই। তাই আমি বলছি সত্যি করে বল আব্বুর কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল হচ্ছে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু পুরোটা সময় আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখি যে আব্বুর মানে কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে আমি চিল্লানো শুরু করছি যে হার্ট অ্যাটাক করেছে পেশেন্টের, হার্ট পেশেন্টের রুমের সামনে, রুম কেন দরজা কেন খোলা থাকবে, এত মানুষ কেন এখানে হইচই করছে, আপনার সরেন এখান থেকে, আমার আব্বুর ডিস্টার্ব হবে। আমি এটা বলতে বলতে রুমে ঢুকে দেখি যে আমার মা খালা একটা বেডে বসে আছে, আর আমি দেখেছি আব্বু শুয়ে আছে। মানে আমি তখনও খেয়াল করিনি যে আব্বুর মাথার নিচে যে বালিশ নেই, অথবা আমি স্যালাইন ট্যালাইন মানে আমি কিছুই খেয়াল করিনি আর কি। আমার জাস্ট মনে হচ্ছে আব্বু নর্মালি শুয়ে আছে, কারণ ওইভাবে শোয়াই আমি দেখে গেছি আব্বুকে। তো আব্বুর মাথার কাছে হচ্ছে আমার চাচু বসে আছে, যে চাচুকে আমি সকালে ফোন দিয়েছিলাম, যিনি বলেছে অফিস আছে আমি আসতে পারবো না, উনি বসে আছে। চাচি এসেছে, উনি দাঁড়িয়ে আছে। তো আমি আব্বুকে দেখো তখনও কিন্তু বুঝতে পারিনি যে আব্বু নেই। আমার বড় খালামণি হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে, তো জড়িয়ে ধরে আমাকে বলে যে কি একটা সর্বনাশ হয়ে গেল, তোরা তো এতিম হয়ে গেলি। মানে উনি খুব জোরে চিৎকার করে করে কান্না করছে, আর উনি এভাবে বিলাপ করে করে বলছে কি সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলে এখন তোদের কি হবে। এটা যখন বলেছে তখন জাস্ট আমি আব্বুর দিকে তাকিয়েছি, তাকিয়ে তখন আমি খেয়াল করেছি যে আব্বুর মাথার নিচে বালিশ নেই। তো আমি নর্মালি আমি আর আমার আব্বু মানে মৃত মানুষকে ভয় পেতাম আর কি। মানে লাইক আমাদের বাসার আশেপাশে বাসায় যদি কেউ মারা যেত, আমার আব্বু ওই বাসার সামনে দিয়ে 40 দিন যেতাম না। মানে আমাদের একটা ধারণা ছিল যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, তারা এসে ভয় দেখাবে। মানে আব্বুর ওই ভীতিটা ছিল, আমারও ওই ভীতিটা ছিল। আমরা ওই দিক দিয়ে না গিয়ে অনেকখানি ঘুরে যেতাম। তো বাট তখন আমার কোনো মানে আমার মধ্যে কোনো ওই ভয়টা অথবা এরকম কিছুই নেই। আমি আব্বুর কাছে গিয়ে আমি আব্বুকে এভাবে ধাক্কা দিচ্ছিলাম যে আব্বু কি হয়েছে তোমার, তুমি উঠো তুমি। তো
অনেকে এসেছিল তখন। আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাই এসে আমাকে ধরলো, তো আমি ভাইয়াকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। বাট আমার আম্মুর একটু কান্না করেনি। আমার আম্মু চুপ হয়ে বসে আমাকে বলতেছে যে এভাবে কান্না করার কি আছে। আর ইউ শিওর? আমাকে বলতেছে, আমি যখন আমাকে বসাই দিছে আম্মুর পাশে, আমাকে বসাই দিছে আমার ভাইয়া, তো বলতেছে যে এভাবে কান্না করতেছো কেন, এভাবে কান্না করার কি আছে, টাকা আনছো টাকা দাও। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম যে মানে সামনের বেডে আব্বু এভাবে পড়ে আছে আর সে আমার সাথে এভাবে কথা বলছে। তারপর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর আমার সাথে ব্যাগ ছিল, নিজেই আম্মু ব্যাগটা নিল, নিয়ে যে ভাইয়াটা সকালে আব্বুকে হসপিটালে নিয়ে আসছে ওকে বললো যে যা গিয়ে বিল পে করে হসপিটালে ঝামেলা শেষ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক কর, নিয়ে যেতে হবে। তো এর মাঝে আমার আপু ফোন করছে। আপু ঘুমায় ছিল, তো ঘুম থেকে উঠতে পরে ভাইয়া যখন বলছে যে আব্বু অসুস্থ হসপিটালে, তুমি আমাকে ফোন করো। আমার পাশে বসে ফোন ধরে বলতেছে যে তোমার আব্বুকে ঢাকায় নিয়ে যাচ্ছি আমরা। না, সেটা হয়তো আপনি ইজিলি ব্যাক করতে পারেন না, সেজন্যই সে বলেছে, পরে হয়তো সময় নিয়ে বলবে। আমি বলি এটা কেন বলেছে, আমি শুনলে বুঝতে পারবেন। তো তারপর হসপিটালে আমিও গেলাম ভাইয়ার সাথে ফর্মালিটিস করতে। তো ও টাকা পে করার পরে তো ওদের আব্বুর যেটা ফাইল ছিল, লাইক হচ্ছে সকাল থেকে হচ্ছে যে টেস্ট গুলো হয়েছে, প্রেসক্রিপশন, এগুলোর একটা ফাইল থাকে। তো প্লাস হচ্ছে দুপুরে হচ্ছে ডক্টর রেফার করে দিয়েছিল ঢাকায় যে হসপিটাল ডক্টরের কাছে, মানে সব পেপারস এর যে একটা ফাইল ছিল। তো হসপিটাল থেকে নর্মালি বিল পে করার পর ওই ফাইলটা তো দিবে। তো ভাইয়া যখন জিজ্ঞেস করেছে যে ফাইল কোথায়, তখন বলছে যে ফাইল তো এসে নিয়ে গিয়েছে। তো বলছে যে ফাইল কে নিয়ে গিয়েছে, আমরা তো কেউ ফাইল নিইনি। তো বলেছে যে ডক্টর যখন রুমে গিয়েছে, অক্সিজেন যখন দেওয়া হয়েছে পেশেন্টকে, তখন আপনাদের একজন রিলেটিভ এসেছিল, এসে বলেছে যে অমুক কেবিনের অমুকের ফাইলটা ডক্টর চেয়েছে, আমরা তো দিয়ে দিয়েছি। তো উপরে গিয়ে ভাইয়া সবাইকে জিজ্ঞেস করলো ওখানে যারা যারা ছিল, তো সবাই বলতেছে যে না আমি তো নিইনি। তো ফাইলটা যাই হোক পাওয়া গেল না। তারপর অ্যাম্বুলেন্সে করে আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তো বাসায় নিয়ে আসার সাথে সাথে দেখি যে আম্মু ওদিকে ফোন টোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল মাটি দিতে হবে। বাট আপু যখন দেশের বাইরে চলে যায়, তখন আপু এভাবে বলে যায় যে মানে যদি কখনো মানে আব্বু হোক আম্মু হোক কেউ যদি মারা যায়, তাকে রেখে দিবা আমি না আসা পর্যন্ত, আমি আসবো দেখবো তারপর মাটি হবে। আপু এটা বলে গিয়েছিল। তো আপুর শ্বশুর বাড়িতে যখন জানানো হয় যে আব্বু মারা গেছে, তখন বলে যে ঠিক আছে আমরা আসছি, আপনারা ওখানে সবকিছু ঠিকঠাক করেন, ওনাকে গোসল করেন, তারপর আমরা ঢাকায় নিয়ে এসে ওনাকে, মানে আপু শ্বশুর বাড়িতেও এটা জানতো, কারণ আপু শ্বশুর বাড়িতেও সেম কথাটাই বলেছে যে শ্বশুর শাশুড়ি ছিল, তো ওদের বলেছে যে মানে যারই কিছু হোক না কেন আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা মাটি দিবেন না, আমরা দেখবো। তো ওইভাবে আপুর শ্বশুরও ফোন দিয়ে বলে যে ঠিক আছে ভাইজানকে নিয়ে আসতে হবে ঢাকায়, নিয়ে এসে আমি ব্যবস্থা করছি। এখানে বারডেমে সম্ভবত ছিল, হিমাগার আছে, তো ওখানে বলো যে ওখানে রাখবো, আমি সব ব্যবস্থা করে আমি আসছি। বলছে না আপনাদের আসতে হবে না, যত তাড়াতাড়ি পসিবল মাটি দিয়ে দিব, মিন্টু বৃষ্টি আত্মা হচ্ছে কষ্ট পাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো বলতেছে যে না, মানে আপুর কথা বলছে যে বৌমা তো বলে গেছে, তা আমাকেও বলে গেছে, তো আমি তো এটা পারবো না, আমি বৌমাকে কি জবাব দিব আপনি যদি মাটি দিয়ে দেন। সে বলতেছে না আপনাদেরও কষ্ট করে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরও এখন কষ্ট করে আসতে হবে না, আর আপনারা আসলে আসেন, বাট আপনারা আসার আগে আগে মাটি দিয়ে দিব। মানে আম্মু পুরো ক্রেজি হয়ে গিয়েছে মাটি দেওয়ার জন্য। তো আমার চাচুরা ফোন দিয়ে বলতেছে যে আমার আরেকটা চাচা গ্রামের বাড়িতে থাকে, তো আমার চাচা ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে নিয়ে আসো, আমাদের পারিবারিক কবরস্থানে মাটি হবে। সে বলতেছে না আমি ওখানে নিব না, ওর এখানেই মাটি হবে। তো এগুলো নিয়ে আম্মু খুবই মানে রীতিমতো ঝগড়া করতেছে অনেক। আম্মু কিন্তু স্টিল মানে এক ফোঁটাও কান্না করেনি, একটুও কান্না করেনি। তো সে আমার চাচার সাথে ফোনে ঝগড়া করতেছে যে না আমি এখানে মাটি দিব, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসেন, এসে দেখে যান। কোনোভাবে রাজি করাতে পারতেছে না যে না পারিবারিক কবরস্থানে তার
মাটিটা হবে। ওইদিকে আপু বারবার ফোন করে বলতেছে যে তুমি একটু আব্বুর সাথে কথা বলায় দাও। তো বলছে এখন তো কথা বলতে পারবে না, এখন তো হচ্ছে যে কি অক্সিজেন দিয়ে রাখছে এটা সেটা এগুলো বলতেছে। তো বলছে যে ও আপুকে বলছে যে আমি এখন অ্যাম্বুলেন্সে। তো বলছে ঠিক আছে, আব্বু কথা বলতে না পারলেও সমস্যা নেই, তুমি আব্বুর কানের কাছে ফোনটা নাও, আমি আব্বুর সাথে কথা বলে আব্বু বেটার ফিল করবে, আব্বুর ভালো লাগবে আমার ভয়েস শুনলে। সে বলতেছে না এখন না, আমি হসপিটালে যাই, তোমার সাথে কথা বলে দিব। তো এভাবে ওদিকে আপুকে এভাবে হ্যান্ডেল করতেছে, তারপর হচ্ছে আমার চাচার সাথে ঝগড়া করতেছে এবং মাটি দেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। মানে আপনার কথা অনুযায়ী যদি আপনি সবকিছু মেনে নেই তাহলে বলতে হবে যে সে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, একটা স্বেচ্ছাচারী আচরণ যেটাকে বলে। সে কারো কথাই শুনছে না। লাইক একজন মহিলার যে হাজবেন্ড মারা গেলে তার যেরকম বিহেভিয়ার থাকা উচিত ওরকম কিছু ছিল না ওর মাঝে। অনেক বেশি ডেসপারেট ছিল টু এস্টাবলিশ হার ডিসিশন। ইয়া এক্স্যাক্টলি। ওকে। তো তারপর সবাই বুঝায় যে এরকম করার কিছু নেই, আপনি একটু শান্ত হন, যেহেতু তার বাবা মা ভাই সবার কবর ওখানে, সো ওনার ভাইরাও চাচ্ছে ওনাদের কথাটা আপনাকে মানতে হবে। তো সবাই বুঝানোর পরে গিয়ে উনি আর কি বলে আচ্ছা ঠিক আছে। দেন আব্বুকে গোসল করানো হয়। করানোর পরে রাত 8টার দিকে সম্ভবত অথবা 8টার পরে আব্বুকে একটা ট্রাক নিয়ে আসা হয়। মানে আমাদের বাসা থেকে আমার দাদুর যে গ্রাম ওটা 1 ঘন্টার দূরত্ব ছিল আর কি। জি। তো ওখানে তারপর আমরা যাওয়ার জন্য মাইক্রো ট্রাক সবকিছু অ্যারেঞ্জ করা হয়। তো আমি বলি যে আমি যাবো, বলেন তোমাকে যেতে হবে না, আমাকে বাসায় রাখে। আর বাসায় আমার ছোট খালামুনি ছিল, আরো কে ছিল, তো ওদের কাছে আমাকে রেখে যায়। রেখে আম্মু চলে যায় ওদের সাথে গ্রামের বাড়িতে মাটি দেওয়ার জন্য। আচ্ছা। মাটি দিয়ে রাতের 12:30 পৌনে 1টার দিকে চলে আসে, সবাই আবার ব্যাক করে আর কি। স্টিল আপুর সাথে সে কথা বলতেছে যে বাবা বেঁচে আছে, বাবা হসপিটালে। আপু বারবার ফোন দিয়ে বলছে যে কথা বলায় দাও। সে মানে বলাচ্ছেন আর কি। তো দেন মেবি 12:30 পৌনে 1টার দিকে আসলো বাসায়। তো আসার পরে তখন গিয়ে আপু শাশুড়িকে বলেছে যে আপনাদের আসতে হবে না, আমি যেহেতু মাটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো আপনারা সকালে আসেন, রিল্যাক্সে সকালে আসেন, এখন আসতে হবে না। তো তারপর ওরাও আসলো না। তো তারপর আপুকে আমাদের সময় সকাল 5:30টার দিকে আপুকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিয়ে তো আপু কলেজে ছিল, ভাইয়া কেউ কিন্তু জানায়নি। তো 5:30টার দিকে ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে যে মানে কি, আপনি তো একটু আগেও বলছেন, মানে রাতের বেলাও যখন কথা হয়েছে তখনও তো আপনি বলছেন যে আব্বা ঢাকায় হসপিটালে, এখন মারা গেছে, মানে আপনি কি বলতেছেন এগুলা? ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না। তো বলতেছে যে হ্যাঁ এরকম মারা গেছে, মাটি দিয়ে আসছি, ডিটেল বললো আর কি। তো তাহলে আপনি কেন বিকেল থেকে বলছেন যে আপনি আব্বুকে ঢাকায় নিয়ে আসতেছেন, এগুলা কেন বলছেন, মিথ্যা কথা কেন বলছেন? পরে বলে যে তারপর বলছে যে আপনাদেরকে তো বলা হয়েছে যে কেউ মারা গেলে রাখতে, আমরা দেখবো তারপর মাটি হবে, তো আপনি কেন মাটি দিয়ে দিলেন? ভাই আম্মুর সাথে এভাবে কথা বলতেছিল। তো বলতেছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি। এটা আপনার মা বলছে? আমার মা বলছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, এখন তো কিছু করার নাই। আপুর কথা বলছে যে ওকে জানাও, ও কোথায়? তো বলছে ঠিক আছে, ওকে আপনার জানাইতে হবে না, আমি ওকে জানাচ্ছি, আমি আমার ওয়েতে ওকে জানাবো। তো তারপর আপু কলেজে ছিল। তো আপু কলেজ থেকে আসার পর এর মধ্যে বাসায় হচ্ছে আপুর কিছু ফ্রেন্ডকে ভাইয়া ডাকে, ওরা সবাই আসে। তো আপু বাসায় এসে দেখে আপুর ফ্রেন্ডরা বাসায়, ভাইয়া বাসায়। তো আপু বলে যে কি হয়েছে তোমরা হঠাৎ করে বাসায় না জানিয়ে? তো বলে আসলাম আর কি। তো ওরা অনেক খাবার টাবার রান্না করে আনছে, তো আনার পর আপুকে খাওয়ানো দাওয়ানোর পরে তারপর আপুকে বলছে যে এরকম আব্বু তো মারা গেছে। তখন আপু খুব শকড, যে মানে কি, আমাকে তো বলা হয়েছে যে আব্বু হসপিটাল, আব্বু ঢাকায়, তাহলে আম্মু কেন মিথ্যা কথা বলছে? দেন আপু আম্মুকে ফোন করে বলে যে তুমি কেন মিথ্যা বললা, যাই হোক অনেক কথা। তো আম্মু বলে যে এরকম মৃত মানুষকে রাখতে হয় না, কষ্ট পায়, এগুলো নিয়ে আর কি অনেক ইয়া হয়। বাট তখনও মানে আমি বুঝতে পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এর মাঝে কথা ওঠে আব্বুর এই ফাইলটা নিয়ে। এটা নিয়ে যখন কথা ওঠে যে ওই ফাইলটা কোথায়, আমার বড় খালার ছেলে হচ্ছে ডাক্তার। তো ভাইয়া এসে বলে যে আমি রিপোর্টস গুলো দেখবো, আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের কোনো একটা অবহেলার কারণে, তো ভুল কোনো কিছুর কারণে এরকম ভাবে খালু মারা গেছে, কিন্তু ফাইলটা মিসিং।
হ্যাঁ, তো এই জন্য ওরা হসপিটাল থেকে ফাইলটা মানে মিসিং করে দিয়েছে। আমরা একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা একটু যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা সামনের দিকে গিয়ে পুরোপুরি অন্যদিকে মন নেবে, বিকজ আই নো দ্য স্টোরি। এবং এইটুকুতে যদি নাটক বা সিনেমার গল্পের জায়গায় আপনি চিন্তা করেন তাহলে একজন ব্যক্তি যে ভিলেনের ভূমিকায় চলে এসছে, কিন্তু আমরা যেহেতু এখানে জীবন গল্প প্রচার করি, আমরা সবসময় একটা কথা বলি, প্রত্যেকটা মানুষই আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট থেকে রেসপেক্টেবল। দেখুন, ওই মানুষটাকে যদি আজকে রেহনুমা যে জায়গাটায় বসে আছে সেখানে বসানো যায়, সে তার জায়গা থেকে হয়তো বিষয়গুলোকে অন্যভাবে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করবে। এবং রেহনুমা যে কথাগুলো বলছে এখানে, সেগুলোকে একেবারে টাইম মেশিনে গিয়ে ওই সময়ে বসে ঘুরে দেখে প্রুফ করার কোনো সুযোগ নাই। সে কারণে আমরা একেবারে সারেন্ডার করি এই জায়গাটাতে, দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। বাট কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের সামাজিকতার জায়গা থেকে জানি, যে একজন সন্তান কখন মার এগেনস্টে গিয়ে কমপ্লেইন করে, কিংবা মা কখন সন্তানের এগেনস্টে বলতে বাধ্য হয়, কারণ পৃথিবীর সবচাইতে মধুরতম সম্পর্ক হচ্ছে এই জায়গাটি। সুতরাং ওই জায়গাটির প্রতি আজকের এই অনুষ্ঠান শুনে রেসপেক্ট কমুক, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা বরং রেহনুমার মাকে সম্মান জানাই। আমাদের মার জায়গাটি থেকে যে ধরনের রেসপেক্ট আছে প্রত্যেকটা মায়ের প্রতি, রেহনুমার মায়ের প্রতিও আমাদের ঠিক সেই রেসপেক্টটাই থাকছে। আমরা বরং গল্পটাকে অন্যদিকে একটু ফোকাস করি, যে রেহনুমা এইরকম একটা প্রবলেম পরিবারের মধ্যে ফেস করেছে, বা করার পরেও সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এবং এই গল্পটা এই কারণেই প্রচার করতে চাই, সবাইকে যদি মানে আমাদের সামনে আনতে পারেন। রিসিপশনের জিনিস ছিল, উনি বলেছে যে তাহলে আমি চিনে ফেলবো আচ্ছা কে ছিল। উনি বলেছে যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে কে ছিল, মানে ছেলে ছিল নাকি মেয়ে ছিল, তো উনি বলছে একজন মহিলা ছিল। আচ্ছা, তো উনি এসে বললো যে অমুক কেবিনের অমুক পেশেন্টের হচ্ছে আমি রিলেটিভ, তো ডক্টর ফাইলটা চেয়েছে, ফাইলটা দেন তাড়াতাড়ি। তো ফাইলটা পরে নিয়ে গিয়েছে। তো যাই হোক, তো তারপর এটা নিয়ে আর কোনো ইয়া হয়নি। আম্মুকে যখন বললাম যে চলো তাহলে আমরা সবাইকে নিয়ে যাই ওখানে যেদিন ছিল, বলতেছে যে না, আমরাই তো ছিলাম, আমরা তো কেউ যাই নাই। তার মধ্যে যেতে সমস্যা কোথায়, চলো। আমি বলছেন আমি যাবো না। তো এটা নিয়ে এক পর্যায়ে আমার সাথে অনেক বড় সিন ক্রিয়েট হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। ভাইয়াও বলেছে যে খালা চলো, কি সমস্যা, তো সে বলছেন আমি যাবো না। তো ওই হসপিটাল মূলত ছিল যে আমাদের ফ্যামিলি ডক্টর যেটা থাকে, তো ডক্টর এখানকার ছিল, আমাদের কিছু হইলে আমরা ওই হসপিটালতে যেতাম আর কি। তো তারপর থেকে আমার ওই হসপিটালে যায় না। আচ্ছা, মানে কোনো প্রবলেম হলে আর ওই হসপিটালে যায় না, সে ডক্টর চেঞ্জ করে ফেলছে, হসপিটাল চেঞ্জ করে ফেলছে। তো তারপর যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা কাটাকাটি হয়নি, কিছু হয়নি, শেষ হয়ে গেল ব্যাপারটা। তো তারপর থেকে আব্বু মারা গেল হচ্ছে মে মাসে। সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে আম্মুর কি হলো, সে আমাকে বলছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব। যে আমি তো বিয়ে করব না, আমি তো অনেক ছোট আছে, আমি তখন 9-এ পড়ি। তো আমি বলেছি আমি তো বিয়ে করব না। তো বলেছে যে না, তোমাকে বিয়ে করতে হবে। আমি বলেছি যে কেন, তোমার দায়িত্ব আমি নিতে পারতেছি না। একটু একটা মিনিট, মানে টু বি অনেস্ট, যে জিনিসটা আমার জানার আছে সেটা হচ্ছে যে আপনি তো মোটামুটি গল্পের যে গ্রাফটা মেনটেন করছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনার সঙ্গে আপনার মায়ের একটা সম্পর্ক, এই সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, এটা একটা বৈরী সম্পর্ক। এবং আপনার বোন চলে গেল কানাডাতে, আপনারা দুই বোন, বাবা তো মারাই গেল, এবং ইন দ্য মিন টাইম আপনারা সিরাজগঞ্জে বাড়ি করেছেন। তার মানে ওই বাড়ি বলতে আপনারা কয়টা, আপনার পুরো একটা ফ্ল্যাটে আপনি এবং আপনার মা, এবং আপনি তখন ক্লাস 9-এ পড়ছেন। 2-3টা বিষয় এখানে নোট করার মতো প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে ওর মার বয়সও কিন্তু তখন অনেক অল্প বয়স, 1। 2 নম্বর হচ্ছে যে মা সাথে সন্তানের সম্পর্কটা স্বাভাবিক না, এবং শুধু ওর সাথে না, ওর কথা অনুযায়ী ওর বড় বোনের সঙ্গে স্বাভাবিক না। এবং ও যে বিষয়গুলো দেখেছে সেটার পরে ওর সাথে ওর মার একটা সম্পর্কে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে মানসিকভাবে, সেটাই স্বাভাবিক। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে ও ক্লাস 9-এ পড়ে, তার মানে হচ্ছে তখন ওর বয়ঃসন্ধিকাল চলছে। সো বয়ঃসন্ধিকালটা হচ্ছে কোনো ছেলে এবং কোনো মেয়ের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম। ওই সময়টাতে রাতারাতি দেখবেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তনের পাশাপাশি ভয়ঙ্করভাবে মানসিক পরিবর্তন আসে। এবং এই জন্যই দেখবেন যে ক্লাস 7-8-এ চলে গেলে হঠাৎ করে ছেলেরা কিংবা মেয়েরা ধাম করে বড় হয়ে যায়। এই যে ব্যাপারটা,
এই স্টেজটা কিন্তু খুব মারাত্মক এবং এটাকে খুব সফটলি ডিল করা উচিত। এই ডিল করার জায়গাটাতে মা কিংবা বাবা মা বা কাছের বন্ধুদেরকে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয়। তো সেই জায়গাটিতে এই মেয়েটিরও এক ধরনের রাফ আচরণ হলেও হতে পারে যেটা মায়ের সঙ্গে, আমি ঠিক জানি না। আমি কোশ্চেনটা করতে চাই, একটা যেটা হচ্ছে যে আপনার বড় বোনের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল যেটা আপনি বলছিলেন, তো সে কারণে কি ফ্যামিলি ট্র্যাডিশন এটা ছিল যে ঠিক আছে আপনাকেও বিয়ে দিয়ে দিক না, নির্ঝঞ্ঝাট? এরকম কিছু ছিল না। বরং উল্টো তো হওয়া উচিত, কারণ যেহেতু আপনাকে বিয়ে দিলে আপনার মা একা হয়ে যাবে একদম। একা হয়ে যাবে। সো আপনাকে বরং বিয়ে একটু বয়স হলেই দেওয়াটা স্বাভাবিক। আমি বরং যেটা দেখতে পাচ্ছি যে উল্টো ছিল। তার মানে আপনার আচরণ কি এমন ছিল আপনার মায়ের প্রতি যে আপনার মা আপনাকে সহ্য করতে পারছে না? এরকম কিছু ছিল না, কারণ আচ্ছা। আমি প্রথম থেকে বলে আসছি যে আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেতাম। ধর আম্মু কোনো কিছু নিয়ে যদি কোনো কিছু বলতো একদম মানে চুপ হয়ে যেতাম। কখনো যে তর্ক করা অথবা ওইভাবে ঝগড়া করা এরকম কিছু, অথবা উল্টে পাল্টা কোনো জবাব দেওয়া, এরকম কখনোই কিছু ছিল না। ওই কয়েকটা মাস আমার মানে এমন কেটেছে যে আব্বুর জন্য, আব্বুকে এত বেশি মিস করতাম এবং ওই রাতটার কথা মনে পড়ে। এই যে এই ফিলিংসটা নিয়ে যদি আরেকটা মানুষ আপনার পাশে দাঁড়াতো তাহলে মনে হতো যে না এই মানুষটা আমার কাছের মানুষ, হ্যাঁ, সেটা। যেটা আপনার মার কাছ থেকে আসার কথা ছিল। আপনার কথা অনুযায়ী আপনার মা ওই সময়টাতে খুবই স্বাভাবিক ছিলেন, তার মানে ওইটা আপনার কাছে আরো বেশি কষ্টদায়ক মনে হচ্ছিল। সেটাই। বলুন তারপর। যারা এসেছে তারাই কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছে, বাট আমার মার থেকে আমি কোনো সান্ত্বনা পাইনি। তো আমি আসলে অনেক বেশি মানে একা হয়ে গিয়েছিলাম। তো সেই একাকিত্ব থেকে আমি আর কি ঘুমাতাম না। তো যাই হোক, তো সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে আম্মু একদিন আমাকে বলে যে দেখো আমার অনেক ঝামেলা হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আম্মু আমার দায়িত্ব নিতে পারছে না, যে আমার জন্য আম্মুর খরচ হচ্ছে, আমার খরচ কিন্তু আপুই পাঠাতো। তো সে আমাকে বলছে যে না আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, তোমাকে বিয়ে দিয়ে দিব। তা আমি বলি ঠিক আছে, আমি আপুর সাথে কথা বলতে চাই, তোমার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি আপুকে বলি, আপু আমাকে হোস্টেলে পাঠিয়ে দিক। আচ্ছা। তো বলেছে না আপুকে বলা যাবে না। তো এটা নিয়ে অনেক আম্মুর সাথে মোটামুটি একটু চলছিল যে আম্মু অনেকভাবে অনেককে দিয়ে বুঝাচ্ছিল আমাকে, লাইক আমার ফ্রেন্ডের আম্মুকে নিয়ে এসে। আপনার মধ্যে এমন কোনো আচরণ কি ছিল যেটা মা নোটিস করেছে যে বিয়ে দিয়ে দিলেই আমি সেফ জোনে চলে যাই? আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে লাইক বের কোনো হতাম না। মেল ফ্রেন্ডের সঙ্গে না। টাইম পাস করা, যেহেতু বাবা নাই সো ডেসপারেটলি মাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে যাওয়া? না না, আমার ওরকম কোনো মেল ফ্রেন্ড ছিল না যাদের সাথে হয়তো আমি বাইরে, আমি গার্লস স্কুলে পড়তাম, তো আচ্ছা। আমার ওরকম মেল কোনো ফ্রেন্ড ছিল না। ওকে। তো আমার যা ফ্রেন্ড ছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাদের বাসারই ছিল আর কি। ওকে। ও আরেকটা কথা বলি যে আমরা যে এলাকাটায় বাসা করেছিলাম ওইখানে আমার জন্ম হয়। মানে আমার যখন জন্ম হয় তখন আমরা ওই এলাকাতেই থাকতাম, বাট ভাড়া থাকতাম। তো পরবর্তীতে গিয়ে আমরা ওখানে বাসা করেছিলাম। জি। তো আমার যে ছোটবেলার বন্ধুগুলো ছিল তো ওরা ওখানকারই ছিল। তো সেই হিসাবে জাস্ট ওদের আম্মুকে নিয়ে এসে আম্মু আমাকে বুঝাচ্ছিল যে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা হ্যাঁ, করছিল। motivate করার ওকে। চেষ্টা করছিল। তো এর মাঝে যেটা হয় যে অক্টোবর মাসে আমার দুসম্পর্ক আত্মীয় হঠাৎ করে আম্মু বলে যে ওরা আসবে। আম্মু অনেক আয়োজন করতেছিল, বাজার টাজার করছে, রান্না করতেছে। তারপর আন্টি আসছে, মানে আমার বান্ধবীর মা আসছে, বোন আসছে। তো বাসার মধ্যে একটা উৎসবের মতো একটা ব্যাপার যে অনেক রান্না বান্না হচ্ছে, সব গুছাচ্ছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে গেস্ট গুলা কারা অথবা কেন আসছে। মানে আপনাকে দেখতে আসছিল। Okay. এক্স্যাক্টলি। তো তারপর তারা আসলো। আসার পরে আমাকে তাদের সামনে, আমি তো যাবই না, কোনোভাবেই যাব না, আমাকে জোর করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তো আমি গিয়ে যখন দেখলাম যে কে ছেলে, কারণ আমি হচ্ছে আমাদের বললাম যে দুসম্পর্ক আত্মীয় ছিল, তো আমি ছেলের বড় ভাইকে চিনতাম, আমাকে মামা বলে রাখতাম। জি। তো তারই ভাই, সে সিঙ্গাপুরে থাকতো এবং সে অনেক টাকা পয়সার মালিক ছিল। এবং ছেলেটা মানে মানুষের সবাই আল্লাহর সৃষ্টি, কারো চেহারা নিয়ে খারাপ কথা বলতে চায় না, তো বলতেও হয় না। তারপর আমি জাস্ট বলছি যে ছেলেটা অনেকটা লম্বা ছিল, লাইক সে দেখতে এক কথায় যে সে জাস্ট নিগ্রোদের মতো ছিল। নিগ্রোদের যেরকম অনেক কালো হয়, যে ওরা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি দেখতে ওরকম ছিল অনেকটা। তো আমি জাস্ট গেলাম, যাওয়ার পরে আমি যখন দেখলাম, তো দেখে আমি সাথে সাথে তো আমি রুম থেকে চলে আসছি। ওকে। তারপর আম্মু আমার রুমে আসলো যে তুমি এরকম বেয়াদবের মতো উঠে কেন চলে আসলা। আমি বললাম যে আমি ওখানে কেন থাকবো, তুমি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছো, আর তুমি ছেলের অবস্থা দেখছো কিরকম। তো পরে বলতো বিষয়টা কিরকম যে ছেলেটাকে পছন্দ হলে আপনি বিয়ে করে ফেলতেন? না, পছন্দ হলে যে বিয়ে করতাম সেটা না। আমি বলছি যে তোমার কি মানে এতটুকু মানে নেই যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছো, মানে তোমার রুচিবোধে কিভাবে এটা করলো যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা, এরকম একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও। আচ্ছা। এই জন্য আর কি ছেলেকে পছন্দ হলে যে আমি বিয়ে করতাম, ব্যাপারটা এরকম না, কারণ বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিলই না।
তো তারপর তো আমি ওখানে আর গেলাম না, ওদের সামনে আর গেলাম না, আম্মু অনেক ফোর্স করলো। দেন ওরা বিকেলে চলে গেল। তো যাওয়ার পরে আমাকে ওই আমার আন্টি তারপর আম্মু সবাই মিলে বুঝাচ্ছে যে সোনার চামচ হচ্ছে বাঁকা হলেও ভালো, ছেলে না হয় দেখতে একটু খারাপ বাট স্টাবলিশড একটা ছেলে, সিঙ্গাপুরে অনেক কিছু করেছে, তার অনেক টাকা পয়সা, তো সমস্যা কি। ওকে, ছেলে বয়স অনেক বেশি ছিল, 40 আপ ছিল। আপনি তখন ক্লাস 9 এ আমি পড়েন? তখন ক্লাস 9 এ পড়ি। মানে 14 থেকে 15 বছর বয়স সর্বোচ্চ। তো তারপর গিয়ে যাই হোক, এটা নিয়ে আমি বললাম যে না, আমি কোনোভাবেই বিয়ে করব না, আমি আমাকে আপুর সাথে কথা বলতে দাও, আমি এখান থেকে চলে যাবো, আমি তোমার কাছে থাকবো না, কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা, বাট আম্মু কোনোভাবে আপুর সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না। ফাইন। আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। গল্পের মোড়টা কিন্তু ঘুরে গিয়েছে এবং গল্পের মোড় আরো ঘুরতেই থাকবে। রাত 2টো পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। রেহনুমা হচ্ছে আজকে আমার গেস্ট। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা এফএম সারা বাংলাদেশ ব্যাপী এই মুহূর্তে কান পেতে আছেন আপনারা, আমরা জানি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রতিটি জীবন গল্পই কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো কিছু শেখায়। এক একটা গল্প আমাদেরকে এক একটা পথ তৈরি করে দেয় এবং আমি খুব খুশি হই যখন আমি দেখি যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমাকে বলে যে ভাইয়া ওই জীবন গল্পটা আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। আসলে আমরা যদিও বলি এটা একটা এন্টারটেইনিং শোতে ফিলিংস অনেক বড় একটা ফ্যাক্ট। মনের মধ্যে ধাক্কা দিতে হবে যে কখনো দুঃখ, কখনো আনন্দ। মানে এই ছেলেটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল? অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। কি করতো ছেলেটা তখন হচ্ছে মানে ওদের ফ্যামিলি বিজনেস ছিল। এমনি এডুকেশন ওই সময়টা তোর? ও বিবিএ কমপ্লিট করেছিল। ওকে, আপনি ক্লাস 9 এ পড়েন? হ্যাঁ। ছেলেটাই বা আপনাকে বিয়ে করলো কেন বা রাজি হলো কেন? আই ডোন্ট নো। সে আমাকে পছন্দ করতো, ইভেন আমার আগে থেকে পছন্দ করতো। তো আমাকে আমার বান্ধবীর মাধ্যমে বলেছিল যে ওকে আমার অনেক ভালো লাগে, ওকে একটু বল। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে ভাইয়া তো তোকে পছন্দ করে, তো মানে রিলেশনশিপে যাবি কিনা অথবা এরকম আমাকে বলেছিল। তো আমি বলেছি না, আমি এরকম কোনো কিছুতে যাব না। তো তারপর আর কি সে এবং মানে মাঝে মাঝে হয়তো আমার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে তার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল যে আবু মারা যাওয়ার পরে আর কি, যে ভাইয়া তোর সাথে কথা বলতে চেয়েছে। তো তারপর কথা হয়েছে, তো সে আমাকে অনেক পছন্দ করতো। আমারও ভালো লাগতো, আমারও যে ভালো লাগতো না সেটা না, কিন্তু আমি আসলে এরকম ভাবে কোনো রিলেশনে যাওয়ানোর মতো অবস্থা ছিলাম না আর কি। তো যাই হোক, নভেম্বরের 28 তারিখে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি ঢাকায় চলে আসি, ওরা সবাই ঢাকায় থাকতো। হাজবেন্ডের নাম কি ছিল? ওর নাম ছিল শাহেদ। তো তারপরে আমরা ঢাকা চলে আসার পরে আর কি আমি ওদের ফ্যামিলি সবাই ছোট ছিলাম। মানে হচ্ছে ওর যে বড় বোনের, ওরা 3 ভাই 2 বোন ছিল, তো ওর বড় বোনের যে মেয়ে ও আমার বড় ছিল। মানে আমাদের বাসা সবার ছোট, সেই হিসাবে আমাকে সবাই খুব আদর করতো। তো ওরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে বাবা মা, ওর বড় ভাই ভাবি, তাদের বেবি প্লাস ও আমি, আমরা। তো ফার্স্টে আমি ও বাসায় আসার পরে ওর ভাই যেটা করে যে ওর মা একটু অন্যরকম ছিল। মানে ফার্স্টে সে আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি যে ছেলের পছন্দে বিয়ে করেছে। মানে ছেলে মানে উনি আর কি বিয়ের একটু বিপক্ষে ছিল, যে উনি চায়নি যে ও আমাকে বিয়ে করুক, যে তুমি এমনি হুটহাট করে একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে চাও, তুমি বিয়ে করো না। তো বারো বলেছেন আমি বিয়ে করবো, আমার মেয়েটাকে ভালো লাগে, আমি বিয়ে করবো। তো এই জন্য আর কি উনি একটু আমার সাথে একটু অন্যরকম ছিল। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে যে ওর সবার ডিসিশন অনুযায়ী যে তোমরা কিছুদিন আলাদা থাকো, আলাদা থাকার পরে মাঝে মাঝে আম্মুর সাথে ওর দেখা হোক, ওর সম্পর্কটা একটু ইজি হোক, তারপরে তোমরা এসো। বাট প্রথমে যদি দেখো তোমরা এখানে কন্টিনিউয়াসলি থাকতে থাকো, তখন দেখা যাবে যে হয়তো আম্মা ওকে এখন একটু নিতে পারতেছে না ভাবে মেন্টালি, তো ওর সাথে হয়তো কোনো একটা মিসবিহেভ করে ফেললো, সেটা হয়তো খারাপ হবে। তো তোমরা আলাদা থাকো, তারপরে মাঝে মাঝে আসবা, আমরা যাব, তারপর ঠিক হয়ে গেলে তখন চলে এসো এখানে। তো ওদের বাসা থেকে 2-3টা রোড পরে আর কি আমাদের জন্য একটা বাসা ঠিক করে। তো সে বাসাটায় আমরা ওখানে 2 মাসের মতো ছিলাম, প্রায় 2 মাসের মতো ছিলাম। তো এর মাঝে ওর আব্বু অনেকবার এসেছে আমাদের বাসায়, তারপর আমরাও যেতাম ওখানে। তো দেখা যায় ওনার সাথে আমি শপিং এ যেতাম, আম্মুর সাথে, শাশুড়ি মায়ের সাথে। তো ওনার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তারপর উনি বলে ঠিক আছে তোমরা বাসায় চলে আসো। তারপর আমরা বাসায় চলে আসি সম্ভবত জানুয়ারি শেষের দিকে। তো
বাসায় চলে আসার পরে তার মোটামুটি ভালোই কাটছিল। ওদের বাসার সবাই আমাকে খুব আদর করতো, যে আমি সবার ছোট ছিলাম, অনেক আদরের ছিলাম সবার। তারপর এর মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আম্মু হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট করতে থাকে। আমার আম্মু প্রবলেম ক্রিয়েট করতে থাকে বলতে যে আমাকে ফোন করতো অথবা আমার হাজবেন্ডকে ফোন করতো, ফোন করে হয়তো চিল্লাফাল্লা করতেছে, আসো তুমি, আসতেছো না কেন, আমাকে বারবার ডাকতো। তো ঠিক আছে আমি তো আসবো, সমস্যা নেই আমরা আসবো। তো আমরা এর মাঝে গিয়ে একবার ঘুরেও এসেছিলাম। তো সিরাজগঞ্জ থেকে ঘুরে এসেছিলাম। তো তারপরে সে হঠাৎ করে একদিন বলতেছে যে তুমি একবারে চলে আসো। বলছে আমি একবারে কেন চলে আসবো? বলতেছে যে না, এই ছেলের সাথে তোমার থাকতে হবে না। আমি বলছি যে মানে কি, আমি এই ছেলের সাথে কেন থাকবো না, কি হয়েছে? বলছে যে না, তুমি চলে আসো, আমি এই ছেলের সাথে সংসার করতে দিব না, তোমার ডিভোর্স করাই দিব। তুমি আসো, তুমি আসবা, পড়াশোনা করবা ঠিক মতো, আমার কাছে থাকবা, তুমি আসো। মানে হঠাৎ করে ধরনের কথা, হঠাৎ করে। আচ্ছা। তা আমি তখন বললাম যে আম্মু, তুমি নিজেই তো আমাকে বিয়ে দিয়েছো, তুমি নিজেই তো রাখতে চাওনি আমাকে, তাহলে এখন যেহেতু আমার একজনের সাথে বিয়ে হয়েছে, আমি এখানে সাথে একটা ফ্যামিলির সাথে আমি অ্যাড হয়েছি, এবং তার সাথে আমার ধীরে ধীরে ওরকম ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে, ওর ফ্যামিলি সবার সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, এখন তো তুমি এটা বলতে পারো না। তো সে আমাকে নানাভাবে ফোর্স করতে থাকে। তো সে এর মাঝে সে যেটা করে, সে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসে। তো ঢাকায় এসে সে আমার শ্বশুর বাড়িতে অনেক হাঙ্গামা ক্রিয়েট করে ফেলে। লাইক সে এসে চিল্লি করতেছে যে আমার মেয়েকে আমি নিয়ে যাব, তোমরা কেন আটকায় রাখছো, তোমরা আমার মেয়ের ব্রেন ওয়াশ করছো, আমার মেয়েকে নিয়ে যেতে দাও, আমার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, আমি ওকে তোমাদের কাছে রাখবো না, এগুলো বলতে থাকে। আমি তো যাব না, আমাকে অনেক ফোর্স করতে থাকে, তুই চল। আমার হাত ধরে টেনে বাসা থেকেও বের করে নিয়ে যায়, দরজা খুলে আমাকে বাইরেও বের করে নিয়ে যায় যে তুই চল, তোকে আমি এখানে থাকতে দিব না। তারপর গিয়ে আমার শাশুড়ি, তারপর আমার যা, ওরা গিয়ে আর কি আমাকে নিয়ে আসে যে আন্টি এরকম করেন না, আর বসেন শান্তভাবে আমরা কথা বলি। তো সে কোনোভাবে শান্ত হয় না, সে জাস্ট একটাই কথা, আমার মেয়েকে আমি রাখবো না। তারপর সে বলে যে না, আমরা তো ওকে যেতে দিব না। তো সে অনেক তর্কাতর্কির পরে সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বেরোর সময় বলে যায় যে এনি হাও আমি আমার মেয়েকে নিয়ে যাব। দেখো, একটা কথা বলি রেহনুমা, আমি তুমি করে বলে ফেললাম কারণ তুমি আমার বয়সে অনেক জুনিয়র হবা। একটা যেটা হচ্ছে যে গল্প না বিশ্বাস করার জন্য একটা মজবুত ভিত্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তোমার মা নিজেই ইন্সপায়ার হয়ে বিয়ে দিচ্ছে। বিয়ের কয় মাসের পরের এই ঘটনা? বিয়ের হচ্ছে 3 মাস পর। বিয়ের 3 মাসের মধ্যে এমন কি ঘটলো যে সেখান থেকে আবার তোমাকে নিয়ে আসতে চাচ্ছে? আমি গল্পটা তো বিশ্বাস করতে হবে সামহাও। এটা ভাই আমি কথা বলতে থাকলে আপনি যখন আমার পুরো গল্পটা শুনবেন তখন আমি হয়তো বুঝতে পারবো। শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার বাবার মৃত্যু থেকে একদম আমার শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কি ঘটেছে, কেন ঘটেছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ফাইন। সো প্রিয় শ্রোতা, আমার মনে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনুন। ওকে, বল। তো তারপরে আম্মু ওখানে এসে সিনকেট করার পর আমরা সবাই আর কি মানসিকভাবে একটু আপসেট হয়ে পড়ি। তো তারপর আর কি আমার শাশুড়ি বলে যে চলো আমরা কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। তো আমার শ্বশুর বাড়ি ছিল ফেনীতে। তো তারপর আমরা ফেনীতে যাই, আমি কখনো যাইনি বিয়ের পরে ওদের গ্রামের বাড়িতে। তো তারপর আমাকে ফেনীতে নিয়ে যায়, আমি আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই যাই। তো যাওয়ার পর ওখানে মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো করে আর কি, বউ দেখানোর জন্য। তো তারপর ওখানে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে 15 দিনের মতো ছিলাম। তো এর মাঝে যেটা হয়, আম্মু ওদের সব রিলেটিভস লাইক ওর চাচা, চাচি, মামা, খালা, ফুপু, যত রিলেটিভ আছে সবার নাম্বার কিভাবে কালেক্ট করে ফেলে। কালেক্ট করে সবাইকে ফোন দিয়ে সে বলে যে শাহেদ ভালো না, ওর আমার মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়েকে ও বিয়ে করছে, বিয়ে করে এখন ওকে টর্চার করতেছে, ওকে মারতেছে। তারপর আমার হচ্ছে চাচা শ্বশুরের ছেলেকে ফোন দিয়ে বলে যে উনি হচ্ছে পুলিশের ডিআইজি। তো ওনাকে ফোন দিয়ে কমপ্লেন করে যে আপনার ভাই আমার মেয়েকে টর্চার করে, আমি তো আপনাদের নামে মামলা করব। তো স্বাভাবিকভাবে সে যেহেতু আইনের একজন তো সে বলে যে আমি যতটুকু জানি আমার ভাই এরকম কিছু করার কথা না, ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে কমপ্লেন করেছেন আমি ব্যাপারটা দেখবো। তো উনি তারপর আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুর শাশুড়িকে কথা বলে, ওনার সাথে কথা বলে বলে যে কি হয়েছে। তখন বলতেছে যে তুমি আমাদের কথা বিশ্বাস করবো না, তুমি বৌমার থেকে শুনো যে আমাদের কোনো দোষ নেই অথবা আমরা কিছু করি না, ওর মা এরকম সিন ক্রিয়েট করতেছে।
ওর মা একটু অন্যরকম, ওর মাই এরকম ঝামেলা করতেছে, আমাদের ওর থেকে শুনো। তো ভাইয়া আমার সাথে কথা বলার পর ভাইয়াকে বলি যে ভাইয়া এরকম কোনো সমস্যা নেই, শাহেদ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আমাকে কখনো মারেনি, আর ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আম্মু চাচ্ছে না যে আমি ওর সঙ্গে থাকি, এই জন্য আম্মু এরকম সিনকেট গুলো করছে, আপনি কিছু মনে করেন না। আমি খুবই সরি আমার মার পক্ষ থেকে, এবং ওদের ফ্যামিলি সবার কাছে আমি খুব মানে সরি বলি যে আমার জন্য আপনাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে। মানে ওদের কাছে কন্টিনিউয়াসলি সবার থেকে ফোন আসতে থাকে, ওদের সব রিলেটিভসরা ওদেরকে ফোন দেয় যে কি তোমরা নাকি বউ আটকে রেখে বউকে পিটাচ্ছ। তো সে যেটা করে যে ওদের মানে বাসার যে থানা ছিল ওই থানায় ফোন করে, থানার ওসিকে ফোন করে, ফোন দিয়ে বলে যে অমুক মানে অ্যাড্রেস বলে যে অমুক বাসার মধ্যে আমার মেয়েকে আটকে রাখছে, আমার মেয়েকে আমার কাছে আসতে দিচ্ছে না, আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে, আপনারা প্লিজ ওখানে যান, গিয়ে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেন। তখন ওরা বলে যে এটা তো অমুক স্যারের বাড়ি, তো স্যারের ফ্যামিলিতে তো এরকম হওয়ার কথা না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে আমাকে এটা দেখতে হবে। তো উনি দেন আমার ওই যে ভাসুরকে ফোন করে, ডিআইজি যিনি ওনাকে ফোন করে বলে যে স্যার এরকম একজন ফোন দিয়েছিল, এখন আমি কি করব, আমি কি যাবো আপনাদের বাসায়? তখন বলে যে আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই, উনি আমাকেও ফোন দিয়েছিল, আমি কথা বলেছি, এরকম কিছু নেই, তুমি চাইলে তুমি যেতে পারো, গিয়ে আমার ভাইয়ের বোর কাছ থেকে শুনে আসতে পারো যে এরকম কিছু হয়েছে কিনা। তো সে বলে না স্যার আমি এটা দরকার মনে করছি না, তো উনি আর আসে না। তো তারপর গিয়ে তো ওই ভাইয়া যখন জানায় আমার হাজবেন্ডকে, তখন ও বলে যে অনেক হয়েছে, মান সম্মান নষ্টের একটা লিমিট থাকে, ফ্যামিলি সবার সামনে তো করেছিল, এখন এখানেও করছে, তো তুমি একটা কাজ করো, যেহেতু মা যেহেতু এত করে চাচ্ছে তুমি ওনার কাছে গিয়ে থাকো, তুমি যাও, তুমি গিয়ে তার কাছে গিয়ে একটু বুঝা বলো যে এরকম কেন করতেছে, তুমি কিছুদিন তার কাছে থাকো, থাকলে হয়তো তার ভালো লাগবে। আচ্ছা, এটা বলে সে? হ্যাঁ, এটা বলে। তো বলে সে, ও ঢাকায় ছিল, আমি ফেনীতে ছিলাম, তো ঢাকা থেকে ফেনীতে আসে, এসে আমাকে ঢাকায় নিয়ে দেন একদিন পরে আমাকে সিরাজগঞ্জে দিয়ে আসে আম্মুর কাছে। তো ওই যে আমি গেলাম, আমাকে আম্মু আর আসতে দেয় না, সে আমার হাজবেন্ডকে আসতে দেয় না, আমাকে বলে যে নিয়ে যাবো। 15-20 দিন ছিলাম, থাকার পর থেকে তো ওই সবাই ফোন দিচ্ছে, শাশুড়ি ফোন দিচ্ছে, শ্বশুর ফোন দিচ্ছে যে ওকে পাঠান, ওকে নিয়ে আসুক। তো তারপর গিয়ে আমি আম্মুর কাছে থাকা শুরু করলাম। তারপর আমার হাজবেন্ডের সাথে অলমোস্ট মানে 3-4 মাসের মতো আমার দেখা হয়নি, কারণ আম্মু না আমাকে যেতে দিচ্ছিল ঢাকায়, না হচ্ছে ওকে আসতে দিচ্ছিল। ও আসতে চলে বলতেছিল যে আমার কিন্তু মানে ছোট মেয়ে, ওর কিন্তু 18 বছর হয়নি, নাবালক মেয়ে, আমি কিন্তু তোমার নামে মামলা করে দিব, এই ধরনের কথা বলেন। হ্যাঁ, এই ধরনের হুমকি। কিন্তু যখন আপনাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টাতে পেপারে কি মা সাইন করেনি? না, মা সাইন করেনি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল হচ্ছে বাসায় কাজী এসেছিল, তো কাজী বিয়ে পড়িয়েছিল, মানে সাইনও নিয়েছিল, কাবির নামায় সাইনও নিয়েছিল, তারপর ওখানে 4 জন সাক্ষীও ছিল, কিন্তু মার সাইন ছিল কিনা অথবা করেছিল কিনা সেটা আমার ঠিক মনে নেই, তো মনে হয় না মা সাইন করেছিল। কারণ পরে যখন আমি যখন পেপারস দেখেছিলাম তখন দেখেছি ওখানে যে সাক্ষীদের সাইন ছিল, আমার আর আমার হাজবেন্ডের সাইন ছিল। সাক্ষী ছিল হচ্ছে ওর 2 জন আঙ্কেল ছিল সাক্ষী, আর আমার পক্ষ থেকে আমার একটা মামা আর আমার একটা ভাইয়া ছিল। ফাইন, এখানে একটা বিষয় জড়িত আছে। ওর ফ্যামিলি থেকে কি লোকজন এখানে এসেছিল? হ্যাঁ। তোর ফ্যামিলির পক্ষ থেকে ওর বাবা মা কেউ সাইন করেনি পেপারে? না, ওর বাবা মা আসেনি বিয়েতে। কেন আসেনি? বাবা মা আসেনি, বাবা তখন অনেক অসুস্থ ছিল, আর ওর মা তো রাগ করেছিল জন্য ওর মা আসেনি। রেনুমা, দিস ইজ টোটালি আনবিলিভেবল, কজ অসুস্থ হলে তো বিয়েটা পিছিয়ে যাওয়ার কথা। বিয়েটা অসুস্থ ছিল বলতে উনি হচ্ছে প্যারালাইসিস ছিল, তো উনি তো চাইলেই উনি মুভ করতে পারতো না, বাট ওর মার আসার কথা, বাট ওর মাকে ওরা কোনোভাবেই কনভিন্স করতে পারেনি। ওকে, ফাইন। তো ওর ভাই বোন, তারপর হচ্ছে ওর আঙ্কেল আন্টিরা সবাই এসেছিল। তো ওই ফার্স্ট রিলেটিভ যে হয় তারই তো সাইন করার কথা ডকুমেন্টসে। দেনমোহর কত ছিল? দেনমোহর আমার ঠিক মনে নাই, সম্ভবত 5 লাখ ছিল। আপনার ফার্স্ট বিয়ে, অথচ আপনার দেনমোহরটা মনে নাই, এটা মানুষ কিন্তু সহজভাবে নিবে না, কারণ ইটস আ ভেরি সেন্সিটিভ স্টোরি। দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এবং আপনার পক্ষ থেকে তো আপনার মার অবশ্যই সাইন থাকার কথা, যেহেতু আপনার মাই ইন্সপায়ার করছে বিয়েটা দেওয়ার জন্য, সো ওনারও সাইন নাই। তার মানে লজিক্যালি যদি আমি যাই, তাহলে এখানে ওনার বিয়েতে মত ছিল না, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছে, যদিও আপনার কথা অনুযায়ী বিষয়টা একদম ডিফারেন্ট। ওকে, 3 মাসের মধ্যে এত বড় কি ঘটনা ঘটে গেল যে কারণে মা তাকে নিয়ে আসবে, যেটা আপনি একটু আগে বলেছেন যে পুরো গল্পটা শুনলে হয়তো বা জিনিসটা পুরোটা বোঝা যাবে। ওকে, সো আমাদের এখানে একটা ডিলেমা তৈরি হচ্ছে প্রিয় শ্রোতা, বাট আমরা এখনই কোনো রেজাল্টে না, যে আমরা একটু সামনের দিকে যাই, দেখি লজিক্যালি মেলে কিনা। হ্যাঁ, তারপর কি হলো?
তারপরে হচ্ছে আমার ওদের ফ্যামিলি থেকে সবাই আম্মুকে ফোন করতো, আম্মুকে বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসি সামনাসামনি কথা বলে ঠিক করার চেষ্টা করি যে দেখি ঠিক হয় কিনা, আপনি কেন এরকম করছেন। তো বাট আম্মু বলেছে আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, মানে একটাই কথা ছিল তার যে আমি আমার মেয়েকে সংসার করতে দিব না, আমি আপনার ছেলের সাথে রাখবো না। তো এদিকে আমার সাথে কথা বলতে দিত না, লাইক আমার ফোন আম্মু আমার থেকে নিয়েছিল, আমার ফোন আমার কাছে রাখতে দিত না। আমার হাজবেন্ড ফোন করতো আম্মুর ফোনে, ফোন করলে আমাকে কখনো দিত কখনো দিত না। তো আমি অনেক কান্না করতাম, আমার মন অনেক খারাপ থাকতো যে আমি ওখানে যেতে চাই। আমি আম্মুকে অনেক ইভেন আমি আম্মুর পায়ে ধরেও কান্না করেছি, আম্মু তুমি কেন এরকম করছো আমাকে বলো। সে আমাকে কোনো কারণও বলতো না যে কেন সেরকম করছে। আমি বলছি আম্মু তুমি তো আমাকে বিয়ে দিয়েছো, এখন যখন আমি একটা জায়গায় গিয়েছি, আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি ওর ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছি, তো এখন কেন তুমি সবাইকে এরকম কষ্ট দিচ্ছ, আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ আম্মু। যাই হোক, তারপরে গিয়ে আম্মু যেটা করলো যে ওদের সাথে অনেক কথাবার্তা যখন হলো, ও অনেক বার রিকোয়েস্ট করলো, তো বলো ঠিক আছে তুমি সিরাজগঞ্জ আসো, এসে ওর সঙ্গে দেখা করে যাও। তো দেন আমার হাজব্যান্ড অলমোস্ট 4 মাস পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো এসে সে আমার সঙ্গে দেখা করে, তো তখন আম্মুর সাথে কথা বলে। ও আর আমি দুজনে আম্মুর কাছে গিয়ে আম্মুর পায়ের কাছে বসে আম্মুকে বলি যে ও বলে যে আম্মু আপনি কেন এরকম করতেছেন, বলেন আপনি আমি কি কোনো দোষ করেছি অথবা আমার কোনো ভুল হয়েছে যে আপনি কেন ওকে আমার থেকে দূরে রাখতেছেন, আপনি কেন এরকম করতেছেন। আম্মু বলেছে না আমি কোনো কথা শুনবো না, আমি তখন ভুল করছি, আমার বাচ্চা মেয়েকে বিয়ে দিছি, এখন আমি বুঝতেছি যে আমার ছোট একটা মেয়েকে এভাবে এত কম বয়সে বিয়ে দেওয়া উচিত হয়নি। এখন আমি চাই সে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করে এস্টাবলিশড হবে, দেন সে চাইলে তার পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করবে, কিন্তু আমি যেটা ভুল করেছি আমার সেই ভুলটা শুধরাতে হবে। সে ওর সাথে সায়দার সাথে অনেক রুড বিহেভ করে। আপনি কি করেন ওই সময়টাতে? আমি জাস্ট তখন আমি ওকে নিয়ে আমার রুমে চলে আসি, এসে বলি যে তুমি এখান থেকে চলে যাও, এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয় না, তুমি চলে যাও, তোমার আশা লাগবে, আমি যদি আম্মুকে বুঝাতে পারি আমি চলে আসবো। আপনাদের আর কোনো আত্মীয়স্বজন ছিল না আশেপাশে যারা আপনাদেরকে বিয়ে দিয়েছে, তারা কোনো স্টেপ নিচ্ছিল না? কেউ তো কিছু জানতো না। আর আপুর সাথে তো আমার টোটালি কথাবার্তা ওরকম কথা হতো না, কারণ আপুকে আম্মু বলেছিল যে আম্মু আমাকে বিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি, এবং আমি পালিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আম্মু আমাকে নিয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে। ওই জন্য আপু রাগ করে আমার সাথে কথা বলতো না আর কি। আর আমি যে তারপরও যে আমি কারো কাছে হেল্প চাইবো অথবা ফোন করবো, ওয়েট আমার ছিল না। আমি যে কোথাও একা একা বাসা থেকে বের হয়ে আমি যে কারো কাছে একটা যাবো, গিয়ে যে আমি খুলে বলবো ঘটনা, অথবা আমি যে বাসা থেকে পালিয়ে চলে যাবো ঢাকায়, ওইরকম তখন হয়তো আমি অনেক ছোট ছিলাম, ওইরকম কোনো সাহস আমার ছিল না, অথবা আমি যে যাবো এরকম কোন একটা সিচুয়েশন ছিল না। কারণ ফাইন, আমরা এই পার্টটাতে কিছু জিনিসের সমাধান পাচ্ছি না, কজ ইটস ওয়ান কাইন্ড অফ মিস্ট্রি। আরেকটা বিষয় সেটা হলো যে ছেলে তো ম্যাচিউর ছিল, তো ছেলে যদি ম্যাচিউর থাকে তাহলে ছেলের একটা, এবং মেয়েরও দেখলাম যে ওখানে আমাদের রেহনুমারও একটা ইচ্ছা ছিল, শাহেদ ম্যাচিউর, রেহনুমার ম্যাচিউর বয়স যে নেওয়ার জন্য ট্রাই করছে আমাকে। তো তখন আম্মু ওকে একটা শর্ত দেয়, আমার হাজব্যান্ডকে একটা শর্ত দেয়, এবং আমার আম্মু জানে যে এই শর্তটা কখনোই ও মানবে না। শর্তটা ছিল হচ্ছে যে ও বলে যে তুমি যদি রেনুমাকে নিয়ে থাকতে চাও তাহলে তোমাকে আলাদা থাকতে হবে। আলাদা থাকতে হবে তোমার ফ্যামিলি থেকে? হ্যাঁ, তোমার ফ্যামিলি থেকে আলাদা থাকতে হবে, তুমি ওকে নিয়ে তুমি আলাদা একটা বাসা নিবা, তুমি তোমার আব্বু আম্মু তোমার ফ্যামিলির সাথে থাকবা না, এবং তোমার আব্বু আম্মু কখনো তোমার বাসায় আসবে না। আমি বলছি যে এটা কেমন কথা? তো বলে যে আপনি যদি ওকে নাও দেন তারপর আমি কখনো বাবা মাকে ছেড়ে আমি আলাদা বাসায় যাবো না, কারণ আমার বাবা মা আমার কাছে অবশ্যই আগে। আর প্লাস ঠিক আছে আপনি তো ওকে এখন আটকাচ্ছেন এটা বলে যে হ্যাঁ ওর তো এখন বয়স হয়নি, ওর ছোট, আপনি মামলা করতে পারবেন, বাট ও যখন ম্যাচিওর হবে, ওর যখন বয়স হবে তখন তোকে আপনি আটকাতে পারবেন না। এবং আমি জানি যে আমি যেরকম ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, এবং আশা করি যে ইনশাল্লাহ যখন সময় হবে তখন আমি আমার ওয়াইফকে আপনার থেকে নিয়ে আসবো, বাট আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, এটা আমি করতে পারবো না। তারপর যেটা হয় যে ওর সাথে আমার তো কাছে তো ফোন ছিল না, ওর সাথে যোগাযোগের একমাত্র ওয়ে ছিল আম্মুর ফোন। তো আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে ওকে ফোন করার জন্য অনেক রিকোয়েস্ট করতে হতো, অনেকবার ফোন দেওয়ার পরে হয়তো আম্মু আমাকে ফোন দিত।
তো এইভাবে আর কি যোগাযোগ ছিল। তো এক পর্যায়ে যেটা হয় যে ও মাসে হয়তো একবার আসতো, দুবার আসতো, এসে আমার সাথে দেখা করে জাস্ট চলে যেত ঢাকায়। তারপর আম্মু একবার হচ্ছে ওই ঈদের সময় ওর আপু আম্মু সবাই ফোন করে যে ওকে একটু পাঠান, আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবো, তো ও না থাকলে কেমন হবে, ওকে একটু পাঠান। তো আম্মু কোনোভাবে পাঠাতে চায় না, বাট ওরা যখন সবাই ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে, তো তারপরে গিয়ে আম্মু বলে ঠিক আছে ওকে নিয়ে যাও। তো তারপর আমি যাই, তো ওদের সাথে একটা ঈদ করেছিলাম। তো ঈদ করে ঈদের 2 দিন পরে আর কি আমি আবার চলে আসি। তো আসার পরে তো এভাবে আর কি চলছিল, ওর সাথে মাঝে মাঝে কথা হতো। তারপর মাসে অথবা অনেক সময় 1 মাস 2 মাস পরে আসতো, এসে দেখা করে যেত, বাট আমাকে যেতে দিত না আম্মু। তো এদিকে আমার পরীক্ষা চলে আসছে, মানে এটা হচ্ছে 2011-তে আমার পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা ছিল। তো তারপর আমি কোনো রকমে স্কুলে যেতাম না, আমি জাস্ট বাসায় পড়তাম, পড়ে পরীক্ষা দিলাম। তো এরপরে যেটা হয়, হঠাৎ করে আম্মু টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। ওকে বলে যে তুমি আর আসবা না ওর সাথে দেখা করতে। তো বলে যে হঠাৎ করে কেন, বলছে যে আসবা না, তুমি আর এসো না, আসলে তুমি যদি আসো এখানে অনেক বড় সিন ক্রিয়েট হবে, আমি পুলিশ ডাকবো, তুমি আসবা না। এটা আপনার মা বলে? হ্যাঁ, এটা আমার মা শাহেদকে বলে। তো ও যেটা করে, ও আসে না, কারণ ওদের সবচেয়ে বড় ভয়টা ছিল যে মান সম্মানের ভয়, যে যাবো পুলিশ ডাকবে, মান সম্মান নষ্ট হয়ে মানুষ জানতে পারবে, যে এটা তো খুবই বাজে একটা ব্যাপার হবে আসলে। তো ও আর আসে না, আম্মুকে ফোন দিত, আম্মু আমাকে ফোন দিত না। তো ওর সাথে অলমোস্ট হচ্ছে আমার প্রায় 7-8 মাসের মতো টোটালি কোনো কথা হয় না, মানে একদমই কথা হয় না। ও আসেও না, ওর সাথে আমার কোনো কথা হয় না। তো তারপর গিয়ে আমার আপু হচ্ছে দেশে আসে 2012 সালের মেবি আগস্টের দিকে আমার আপু দেশে আসে। তো আপু আসার হচ্ছে 2-3 মাস আগে আবার আমার সাথে সাথে কথা হয়। আমি আম্মুর ফোন থেকে ওর সাথে কথা বলি। তো মানে আম্মু যখন জানতে পারে যে হচ্ছে আপু আসতেছে, তখন আর কি ওর সাথে কথা বলে যে তো ওর আপু আসতেছে, তো ওর আপু যদি আসে, মানে আপু বলছিল যে ঠিক আছে, তো যেহেতু বিয়ে করে ফেলছে, মানে আপু জানে যে আমি যেখানে আছি আমি অ্যাকচুয়ালি কিভাবে আছি আম্মুর কাছে এটা জানে না। আপুকে বলা হয়েছে যে ওর তো শ্বশুর শাশুড়ি ভালো না, ও শ্বশুর বাড়িতে থাকতে সমস্যা হয়, তো ছোট মেয়ে, এই জন্য ওকে নিয়ে আসছি, ও এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর গিয়ে হয়তো ঢাকায় ভর্তি হবে। আচ্ছা, এটা বলছে যে তা তখন যাবে, এখন তো ছোট অনেক। তা আপু জানে এটা, আপু মোটামুটি তখন নর্মাল হয়েছে, আমার সাথে মোটামুটি একটু কথা টথা বলে। তো তারপর আর কি আপু যখন আসে, তা আপু আসার আগে আবার ওর সাথে সে নর্মাল হয়ে যায়, কারণ আপুকে তো দেখাইতে হবে। তার প্ল্যানিংটা ছিল আসলে অন্যরকম, সেটা আমি বলছি, বললে বুঝতে পারবেন। তো সে যেটা করে, সে শাহেদার সাথে কথা বলে যে বাবা যাই হয়েছে হয়েছে, তুমি আসো, তুমি সিরাজগঞ্জে আসো। তো ও সিরাজগঞ্জে আসে, আসার পরে 2 দিন ছিল, থাকার পর ওকে বলে যে দেখো ওর আপু আসবে, আপু আসলে কিন্তু আপুর সাথে ভালো করে কথা বলবা, যেগুলো হয়েছে এগুলো কিছু জানানোর দরকার নাই, আমি ইনশাল্লাহ সবকিছু ঠিক করে দিব, যাই হয়েছে ভুলে যাও, আমি তোমাদের সবকিছু ঠিকঠাক করে দেবো। আপু আসলে হয়তো আমরা বড় করে একটা অনুষ্ঠান করতে পারি, যেহেতু তোমাদের ওরকম বড় কোনো অনুষ্ঠান হয়নি, তো বড় করে একটা অনুষ্ঠান করতে পারি, তো করলে তখন সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটা বলে, তো বলার পরে আপু যখন আগস্টে আসে, আপু মানে যেদিন আপু ঢাকায় আসে, আসার পরে হচ্ছে আপু শ্বশুরবাড়ি ঢাকাতে, তো 2 দিন পরে আপু যখন আমাদের সিরাজগঞ্জে যখন আসবে, তো ওই দিন হচ্ছে শাহেদেরও আসার কথা। তো শাহেদ বলছে যে আম্মুকে ফোন দিয়ে বলছে যে আম্মু আমার একটা কাজ পড়ে গেছে, মানে আমার ওদের হচ্ছে একটা প্রিন্টিং প্রেস ছিল, তো ওই প্রেসে হচ্ছে যে ওদের একটা অর্ডার ছিল, অনেক বড় একটা অর্ডার ছিল, তো ওটা হচ্ছে কমপ্লিট হয়নি। এখন ও যদি ওখান থেকে চলে আসে, তাহলে দেখা যাবে যে ওই কাজটা হবে না, তো অনেক বড় লস হয়ে যাবে। তো বলছে যে আম্মু আমার তো কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে, তো ওর যে ভোরবেলা রওনা দেওয়ার কথা। তো আমি রাতে আসি, সন্ধ্যাবেলা কাজটা শেষ করে আমি হয়তো 8-9টার দিকে রওনা দিলাম, দিয়ে আমি রাতের মধ্যে চলে আসবো। আপুদেরকে একটু বললেন আমি চলে আসবো, সমস্যা নেই, কিছু মনে করতে মানা করেন। আমি বলে যে এখন আসবা, বলছে যে আমি আসলে তো এখানে মানে কাজ দেখতে পারবে না, সমস্যা হয়ে যাবে। বলেছে এখন আসতে হবে, আমি জানি না, আমার বড় মেয়ে 12টার মধ্যে চলে আসবে, মানে এটা সকাল 10টার দিকের কথা আর কি, তুমি এখন রওনা দাও, তুমি চলে আসো, তোমার তো 3-4 ঘন্টার বেশি লাগবে না, তুমি চলে আসো
সমস্যা নেই। ও বলছে যে আম্মু আমার পক্ষে এখন আসা সম্ভব না, আমি আসলে আমার কাছে দেখার কেউ নাই। তো এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়। তো হওয়ার পরে লাস্টে গিয়ে আম্মু ওকে বলে যে তোকে আমি এখন বলছি তুই এখন আসবি। রেগে যায় আর কি। রেগে যায়, আম্মু রেগে ওকে তুই তো করে শুরু করে, বলে যে তোকে আমি বলছি তুই এখন আসতে হবে। এবং ওর এটা নিয়ে খুব মানে হয়, ওর ইগোতে লাগে যে তোমার শাশুড়ি কেন আমাকে তুই করে কথা বলবে। তো বলে যে আম্মু আমি যাবো না। বলছে তুই যদি এখন না আসিস, এখন যদি রওনা না দিস, তুই যদি এখন না আসিস তাহলে তুই জীবনও এখানে আসবি না, তুই ভুলে যা আমার মেয়েকে, তুই জীবনে আসতে পারবি না, আমি তোদের রিলেশন জীবনও ঠিক করবো না, তুই জীবনে আসতে পারবি না। তো বলছে যে আম্মু মানে এটা তো বুঝতে হবে, আমার সমস্যাটা যদি আপনি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নেই। তো তারপরও মানে ও চেষ্টা করে বুঝাইতে, বাট আম্মু বলেছে না এনিহাও আসতে হবে। তো বলেছে আমার পক্ষে সম্ভব না আসা। তো যাই হোক ও ফোনটা রেখে দেয়। তো আপুরা চলে আসে। তো আপুরা আসার পরে আপুদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ও বলছে যে আপনার মেয়ে আসছে তো আমি কি করব, আমার কেন যাইতে হবে, আমি যাইতে পারবো না আপনার মেয়ের সাথে দেখা করতে। আপনার বড় মেয়েকে বললেন তার যদি আমার সাথে দেখা করতে হয় সেজন্য আমার বাসায় এসে আমার সঙ্গে দেখা করে, বাট এটা কিন্তু ও বলেইনি। তারপরে গিয়ে বলে যে আপু এটা শুনে খুব হার্ট হয় যে কেন এটা বলবে, ও আমাদের ছোট, ওকে আমরা নিজেরা ডাকলাম যে হ্যাঁ আম্মু ওকে আসতে বললো, আমরা ওর সাথে দেখা হয়নি, ওর সাথে দেখা করব, তো ওর ফ্যামিলির সাথেও দেখা করব, তো কেন এভাবে রিয়াক্ট করছে। তো তারপরে গিয়ে বলে যে হ্যাঁ তোমাকে তো বলছিলামই ছেলে ভালো না, ছেলের মা ভালো না, ছেলে এরকমই, দেখছো কিরকম বেয়াদব। মানে আম্মু এটা করছে হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে। ফার্স্টে ওকে ঠিকঠাক করছে, ওর সাথে সম্পর্কটা ঠিক করছে, ঠিক করে ও আসছে। তারপর যেদিন আসবে, কারণ আসলে আপুর সাথে দেখা হলে তো সবকিছু নর্মাল হয়ে যেত, এবং হয়তো আপুর সাথে সম্পর্কটা যদি নর্মাল হয়ে যেত তখন যদি আমি শ্বশুরবাড়িতে চলে যেতাম তখন হয়তো আপুকে ডিটেল ঘটনাটা বলতে পারতাম যে আসলে ব্যাপারগুলো কিন্তু এতদিন এভাবে ঘটেছে। আম্মু আসলে এটা চাইনি যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক এবং আপুর সাথে ওর সম্পর্কটা স্বাভাবিক হোক। তো ইচ্ছাকৃত ভাবে আম্মু এরকম সিনক্রেটটা করেছে। তো আপু ভাইয়া তো অনেক রেগে গেল। রেগে যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে বাদ দেন, এই ছেলের সাথে আসলে দরকার নেই, সংসারের দরকার নেই, ওকে করেন, ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। বাট আপনি তখন কি বলছিলেন? আমি তখন বলছি যে আমি তো ডিভোর্স দিব না। আমাকে ভাইয়া জিজ্ঞেস করছে যে তুমি কি বলো, আমি বলছি আমি ডিভোর্স দিব না, কি করবা? আমি বলছি আমি ওখানে যাবো, আমি ওদের বাসায় যাবো। তো বলছে যে আমি তখন বলছে যে দেখছো কিরকম নির্লজ্জ মেয়ে, এভাবে নিজের বোন ভাই মাকে অপমান করছে ওর জামাই, আর ও এরকম জামাইয়ের সাপোর্ট করে কথা বলছে, এখন ওখানে যেতে চাচ্ছে, কত বড় খারাপ মেয়ে, নির্লজ্জ মেয়ে, এগুলো বলছিল আর কি। তো তারপর গিয়ে ভাইয়া বলে যে তুমি কেন যেতে চাও, যে তোমার ভাই আপুকে অসম্মান করছে। আমি মানে বলতে নিচ্ছিলাম যে ব্যাপারটা কিরকম হয়েছে, বাট আমি আম্মুর ভয় বলতে পারছিলাম না, যে আমি যদি বলতাম যে ঘটনাটা এরকম হয়েছে তখন আম্মু তো টেনে অনেক সিনক্রেট করতো। তো দেন আর রাতের বেলা আপু বলছে যে আমি ভাবছি যে রাতের বেলা যখন ঘুমাতে যাবো, আম্মু যখন ঘুমিয়ে যাবে তখন আমি আপুকে গিয়ে বলবো যে আপু ঘটনাগুলো কিন্তু এরকম হয়েছে, তুমি ওকে ভুল বুঝো না, তুমি ব্যাপারটা প্লিজ সলভ করো, আমি এটা বলতে চেয়েছি। তো তারপর রাতে যখন আপুকে বলেছি আপু আমি তোমার সাথে ঘুমাবো, বলছে আচ্ছা ঠিক আছে। তো আম্মু যেটা বলে যে তোমরা 2 বোন ঘুমাবা, চলো আমরা 3 জন একসাথে ঘুমাই। কারণ আম্মু হয়তো বুঝতে পেরেছে যে আমি যদি আপুকে কিছু বলে দেই, তারপর বলে যে আমি তোমাদের সাথে ঘুমাবো। পরে আমি বলছি যে না আমি আর আপু ঘুমাবো রুমে, আর খাটে তো 3 জনের জায়গা হবে না। তো আপুর তখন বেবি ছিল 2টা। তো আপুর যে বড় বেবিটা ওর বয়স ছিল 2.5 বছর, তো ওর বাবার সাথে ঘুমাবে আর কি। তো আমি বলছি যে আমি আর পিচ্ছি বাবুটা আর আপু ঘুমাবো, তো বেডে তো জায়গা হবে না। সমস্যা না, আমি ফ্লোরে ঘুমাচ্ছি, তোমরা 2 জনই শুধু গল্প করবা, মাকে নিবা না গল্পে, মানে সেরকম বলতেছে। তো পরে এখন ওখানে তার মানা করার কিছু নাই, সেভাবে বলছে। আপু বলছে ঠিক আছে আসো, সমস্যা নেই, আসো ফ্লোরে ঘুমাও। তো সে ফ্লোরে বেড করছে, আমি আপুকে বলতে পারলাম না, যে যেটা বলতে চেয়েছি বলতে পারলাম না। তো তারপর আমি অনেকবার চেষ্টা করেছি, আপু যে কয়দিন দেশে ছিল, আপু আমাদের বাসায় 2 দিন ছিল, তো ওই 2 দিনেও পারিনি। তারপর আপু যাওয়ার আগে যখন আমি ঢাকায় এসেছিলাম আম্মুর সাথে আপুর শ্বশুর বাড়িতে, তখন আমি বলার চেষ্টা করেছি, আমি সুযোগ পাইনি, মানে আম্মু আমাকে সুযোগটা দেয়নি, আমি আপুর সাথে একা কোনোভাবে কথা বলবো ওই সুযোগটা দেয়নি। ঢাকায়ও যখন আমরা
ঘুমিয়েছে, আম্মু আমাকে নিয়ে ঘুমিয়েছে একটা রুমে। আর আপুর সাথে যখন দিনের মধ্যে স্বাভাবিকভাবে ওরা অনেক বিজি ছিল, তারপর আমি ট্রাই করেছি, সুযোগও পেয়েছি অনেক, বাট আম্মু কোনো না কোনো ভাবে আমাকে কথা বলতে দেয়নি আর কি। তো আমি যাই হোক, আমি কথা বলতে পারিনি। তো আপু চলে গেল। আপু চলে যাওয়ার পরে এটা হচ্ছে 2012 সালে আপু সেপ্টেম্বরের দিকে চলে গেল। তো যাওয়ার পরে ওর সাথে ওই আগস্ট থেকে কিন্তু আমার আবার কোনো যোগাযোগ নেই। তো হঠাৎ করে 2013 সালের এপ্রিলে হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে আমার শ্বশুর অনেক অসুস্থ, উনি হসপিটালে ভর্তি এবং ডক্টর বলেছে যে হয়তো 2-1 দিনের মধ্যে, মানে আইসিইউতে ছিল, যে 2-1 দিনের মধ্যেই হয়তো সে আর করবে না। তো উনি নাকি যখন মানে অসুস্থ হয়ে যায় আইসিইউতে যাওয়ার আগে নাকি উনি বলেছে যে মানে আমাকে দেখতে চায়, আমার কথা বলেছে যে ওকে একবার দেখতে চাই, ওকে একটু নিয়ে আসো। তো এই জন্য ওরা আবার ওদের বাবাকে প্রচন্ড ভালোবাসতো আর কি। তো ওরা সবাই আম্মুকে ফোন দিয়ে মানে এটাও বলছে, আন্টি আপনার পায়ে ধরি, প্লিজ আপনি ওকে পাঠান, ওকে আব্বু দেখতে চাইছে। তো আম্মু কোনোভাবে রাজি হয় না। আমি অনেক কান্নাকাটি করে, আম্মু প্লিজ যেতে দাও। আমার শ্বশুর আমাকে অনেক আদর করতেন, মানে আমি ওনাকে বাবা ডাকতাম, আমার আব্বুকে আমি বাবা ডাকতাম। তো মানে উনি আমাকে খুবই আদর করতো। তো আমি যখন শুনি যে এরকম অসুস্থ, আমার খুবই খারাপ লাগে। এবং আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি যে কদিনই ওনার সাথে ছিলাম, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে এটা আমার বাবা। তো আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করি, তারপর ওরাও তো কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছিল। তারপর আম্মু বলে ঠিক আছে, আমি ওকে নিয়ে আসতেছি, আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো, তোমাদের আসতে হবে না। তো আম্মু আমাকে নিয়ে ঢাকায় আসার পরে তো হসপিটালে ছিল, আম্মু 2 দিন ছিল। 2 দিন রেডি করে দেন আমার পেপারস নিয়ে আসে যে তুমি এখানে সাইন করে দাও। তো আমি বলছি কিসের পেপারস? তো বলেছে যে এটা ডিভোর্স পেপার। তো আমি বলেছি যে আমি সাইন করব না, তোমাকে সাইন করতে হবে। আমি বলছি না আম্মু, আমি করবো না সাইন। তো তারপর আম্মু আমাকে ফোর্স করে, আম্মুর সাথে একটু তর্কাতর্কি হয়, আম্মু আমাকে মানে একটু মারধরও করে। তো তারপর গিয়ে আমি ওই দিন সাইন করি না। তো তারপর গিয়ে তার কয়েকদিন পরে হঠাৎ করে আম্মু বলে যে সকালবেলা বলছে যে চলো এক জায়গায় যেতে হবে। তো আমি বললাম কোথায়? চলো গেলে দেখতে পাবা। তো গিয়েছি, তো যে দেখি যে একজন হচ্ছে লয়ার, তো ওনার বাসা আর কি। তো ওনার বাসায় গিয়েছি। তো ওনার বাসায় দেখি ওই লয়ারটা আছে, সাথে আরেকজন লোক আছে। পরে বুঝতে পারলাম উনি হচ্ছে কাজী। আচ্ছা। তো ওখানে গিয়ে আমাকে পেপারস গুলো নিয়ে বলছে যে নাও এখানে সাইন করো, সাইন করতেই হবে, এখানে কোনো সিনকিট করো না, এখানে সাইন করে দাও। তো আমি তো কিছুতেই সাইন করবো না, আমি অনেক কান্নাকাটি করছিলাম। তো লয়ার ওয়াইফ বলতেছিল যে আপা আপনি তো বলেছেন যে আপনার মেয়ে নিজের ইচ্ছায় ডিভোর্স দিতে চায়, তো মেয়ে কেন কান্না করছে? ওকে, তাহলে কি মেয়ে চায় না? তো আমি তখন বলছি আঙ্কেল আমি চাই না, প্লিজ হেল্প মি, আমি চাই না আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে। হ্যাঁ, আমি লয়ারকে বলেছি আঙ্কেল আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই, ও আমার সঙ্গে থাকতে চায়, আম্মু ফোর্স করছে, আমি চাই না। তখন লয়ার বলে যে আপা আমি তো এটা করতে পারবো না, আপনি করেন, আপনি হচ্ছে আমি ওর হাজবেন্ডকে ডাকাবো, ওদেরকে সামনাসামনি কথা বলবো, বলে যদি দেখি যে না ওদের মধ্যে সমস্যা, ওরা সাথে থাকতে চায় না, তখন গিয়ে আমি এটা করবো। তার আগে আমি তো আপনার কথা শুনে বিশ্বাস করে ফেলেছিলাম যে আসলেই ছেলে ভালো না, বাট মেয়ের অবস্থা দেখে তো আমি এখন বুঝতে পারছি যে না আসলে আপনি মিথ্যা বলেছেন। সে বলে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমার কাজ করবেন। সে বলে আপা আমি এটা করতে পারবো না। তো এটা নিয়ে আম্মু ওনার সাথে অনেক তর্কাতর্কি করার পর এক পর্যায়ে উনি বলে যে দেখেন আমার মেয়ে ছোট ছিল, ও কিছু বুঝতেছে না, ওকে কিভাবে বুঝাইছে ছেলেটা এরকম ভালো না, আপনি প্লিজ করেন, এটা করেন। আর আপনি ইমোশনাল কেন হচ্ছেন? এটা আপনার কাজ, আমি আপনাকে টাকা দিয়েছি কাজটা করার জন্য, সো আপনি কাজটা করেন। তো এখন লয়ার বলো ঠিক আছে। তো তারপর আমাকে অনেক বুঝাইলো যে দেখো যেহেতু এখন যাচ্ছে না, এখন কি করবা? তো লয়ারের ওয়াইফ এসে আমাকে বলতেছে যে এখন মার কথা শুনতে হয়, মা যেহেতু বলছে, মা তো তোমার ভালোর জন্যই কিছু বলতেছে, মা তো তোমার খারাপ চাইবে না, তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি ছোট মানুষ, বাট তোমার আম্মু তো বুঝবে, সো থাক এরকম করো না, তুমি করো, সাইন করে দাও। দেন আমি সাইন করি, লয়ারের কিছু পেপারস ছিল, তারপর ওই কাজে যিনি এসেছিলেন তিনি ওনার কাছে কিছু পেপার ছিল। ওই কাজীটা ছিল হচ্ছে যে মানে আমাকে বিয়ে পড়িয়েছিল,
ওই কাজইটা ছিল। তো দেন উনি আমাকে বলতেছিল যে উনি আম্মুকে বলছিল যে আমি তো বিয়ে পড়িয়েছিলাম, হ্যাঁ, তো এর মাঝে এমন মানে কি সমস্যা হয়ে গেল, আবার আমি কিছু বুঝতে পারছি না, আবার এখন ও ওইভাবে কান্না করছে, মানে আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। তা আম্মু ওনাকে একটা ধমক দিয়ে বলছে, আপনাকে তাতে কিছু বুঝতে হবে না, আপনাকে আমি পে করে আনছি, আপনার যেটা কাজ আপনি কাজ শেষ করে এখান থেকে চলে যান, এটা আমার পার্সোনাল ম্যাটার। তো তারপর যাই হোক ওখানে আমি এক পর্যায়ে আমি সিগনেচার করে দিই, করে আমি আমরা বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পরে আম্মু ওকে পেপারস গুলো তো অফিসিয়ালি পাঠিয়ে দেওয়া হয় শাহেদের কাছে। তো শাহেদ যখন পেপারস হাতে পায় তখন শাহেদ আম্মুকে ফোন করে যে আম্মু এসব কি, এটা কেন? মিনিংটা হচ্ছে ফাইনালি ইউ সাইন দ্য পেপারস? হ্যাঁ, আমি পেপার সাইন করি। ওকে। তো তারপর শাহেদ যখন আমাকে ফোন করে যে আম্মু পেপার শেষে আমি তো ওকে ডিভোর্স দিতে চাই না, আমি তো সাইন করব না, তো বলেছে যে না তোমাকে তো তুমি সাইন করো, তোমাকে সাইন করতে হবে, তো তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বলছে আমি ওর সাথে কথা বলতে চাই, ও আমাকে ডিভোর্স দিতে পারে না, আমি জানি ও আমাকে ডিভোর্স কখনোই দিবে না। তো বলে যে ওর সাথে কথা বলা যাবে না, আর আসলে ব্যাপারটা কি তোমাকে এখন কিভাবে বলবো নিজের মেয়ের কথা, এখন ওর তো অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে। এটা আপনার মা বলে? হ্যাঁ, আমার মা ওকে বলে রিলেশন আছে এবং তাকে বিয়ে করতে চায়। এটা কি আপনি সামনে থেকে শুনেছেন নাকি? হ্যাঁ, আমার সামনেই কথা বলতেছিল, বলছে যে ও তো বিয়ে করতে চায়। আমি জাস্ট মানে অবাক হয়ে মার দিকে তাকিয়েছিলাম, বাট আমি কিছু বলতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে মানে কিভাবে পারছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এতটাই যদি নমনীয় বা সফট হবেন, তাহলে আপনি কিভাবে সাহস করেন যে আপনি রেডিওতে এসে এই গল্পটা আজকে লাখ লাখ মানুষকে বলবেন? মানে আপনি তখন কেন প্রতিবাদ করেননি? আপনার প্রতিবাদের যেই মানে বলতে পারি আমরা যেই স্পিডটা আমরা এখন দেখতে পাচ্ছি, লাখ লাখ মানুষকে জানিয়ে দেবার নিজের পরিবারের গল্প, সেখানে ওখানে একটু সামান্য সাহস করলেই তো হতো, একটু লাউডলি চিল্লালেই তো বুঝতে পারতো পাশ থেকে শাহেদ যে না আমার স্ত্রী আমার পক্ষে আছে। সেটুকু সাহস কি ফ্যামিলিতে ছিল না? সেটুকু সাহস আসলে আমার তখন ছিল না। এবং আমার এর পরের ঘটনায় যেটা শুনলে আপনি যেটা বুঝতে পারবেন যে তখন আমি যেই স্টেপটা নিয়েছিলাম অথবা তখন আমার মধ্যে যে পরিবর্তনটা এসেছিল, যে চিন্তাধারার যে পরিবর্তনটা এসেছিল, সেটা যদি আমার ওই মুহূর্তে আসতো তাহলে যে আমার আম্মু আমার সাথে এত কিছু করতে পারতো না। এবং আমার এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় প্রিয় শ্রোতা, পরিবারের যে সদস্যরা সাধারণত মুখ বুজে থাকে, কথা বলতে পারে না বা প্রতিবাদ করা উচিত সেটা বোঝে সে পারে না প্রতিবাদ করতে, এরা কিন্তু ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে যায় এবং এমন ভাবে আউটব্রাস্ট করে যখন আসলে আপনি চিন্তাও করতে পারবেন না ওর আউটব্রাস্টটা কতটা ভয়ানক হতে পারে। ওর ক্ষেত্রেও হয়তো বা বিষয়টা সেরকমই হয়েছে। হ্যাঁ, তো আমি তখন আমার আম্মুকে কিছু বলিনি, কারণ আমি এতটাই আপসেট ছিলাম যে আমি জাস্ট মানে বুঝে উঠতে পারছিলাম না যে আমার মা কেন আমার সাথে এরকম করছে, আমি কেমন করেছি। তো তারপরে আমার জুলাই মাসে 2013 সালে জুলাই মাসে আমার ডিভোর্স হয়ে যায় অফিসিয়ালি। তো তারপর জুলাইয়ের পর থেকে আর কি আমার মা আমাকে ধীরে ধীরে বলে যে মানে আমার যে কিছু গহনা ছিল সেগুলো তো আমার মায়ের কাছেই ছিল, সেগুলো আমার মায়ের আলমারিতে ছিল, বাট আমার আব্বু আমাদের নামে কিছু মানে আমার বোনের নামে কিছু প্রপার্টি রেখে গিয়েছিল আর কি। তো সেগুলো থেকে আমার যে অংশ ছিল সেখান থেকে সেগুলো আমার বলে যে আমার একটা দরকার আছে, আমি একটা সমস্যা পড়েছি, তো আমার প্রপার্টিটা আমার নামে প্রপার্টি দেখাইতে হবে একটা অফিসিয়াল কাজের জন্য, তো আমার নামে তো ওরকম কিছু নাই, মানে শহরে ওরকম কিছু নাই, তো তুমি তোমার যে শহরের জমিটা আছে তুমি তোমার অংশটুকু আমার নামে তুমি অফিসিয়াল একটু লিখে দাও, দেন আমি আবার তোমাকে ব্যাক করে দিব। তো আমি ভেবেছি হয়তো সত্যি কোনো সমস্যা হয়েছে, এজন্য হয়তো চাচ্ছে। আমার আসলে মানে আমি বুঝে উঠতে পারিনি যে এটার মাঝে যে কি ছিল, এটা কেন আম্মু এরকম করছে। তো আমি সরল বিশ্বাসে আমি লিখে দিই, আম্মু আমাকে পেপারস নিয়ে আসে, কিছু স্ট্যাম্প নিয়ে আসে, তো স্ট্যাম্পে আমি সিগনেচার করে দিই। তো নিয়ে আসার পর একদিন আবার রেজিস্ট্রার অফিসেও যেতে হয়, তো ওখানে কেউ কিছু সাইন করতে ওখানে সাইন করে দিই। আম্মু আমাকে বলেছে কয়েক মাস পর ওটা আবার আমার নামে দিয়ে দিবে। এটা হচ্ছে 2013 সালের সেপ্টেম্বরের মিডলের দিকে ঘটনা। তো আমার শহরে যে জায়গাটা ছিল ওটা অলমোস্ট 20 লাখের মতো ছিল, ওইটার প্রাইস ছিল। তো তারপর আম্মুটা নিয়ে নেয়, আমার জুয়েলারি তো আম্মুর কাছেই ছিল।
তো তারপর হঠাৎ করে একদিন আমার হাতে একটা রিং ছিল, যেটা আমার বিয়ের রিং ছিল। তো আমাকে একদিন হঠাৎ করে বলছে যে তুমি তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তুমি কেন এই রিং এখনো পরে আছো? তা আমি বলছি এটা আমি সবসময় পরে থাকবো, এটা আমার কাছে থাকবে। বলছে এটা আমাকে দাও। আমার প্রায় মানে ঝাঁপিয়ে পড়ে আমার হাত থেকে জোর করে রিংটা নিয়ে যায়। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যে গহনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমার মায়ের কাছেই ছিল। তো তারপর নিয়ে যায়। তারপর হচ্ছে আমার কাছ থেকে আমার যে জমি ছিল শহরে যেটা ছিল ওটাও নিয়ে যায়। তারপর আমার দাদুর বাড়িতে আমাদের নামে যেটা ছিল, মানে আমার নামে আলাদা করে যেটা ছিল, সেটাও আম্মু হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু টাকা দরকার, তো ওইটা তোমার চাচার কাছে সেল করে দিব, তোমার চাচার সাথে কথা হয়েছে, উনি আমাকে ক্যাশ দিবে, তো ওনাকে তোমার ওই জমিটা ওনার নামে লিখে দিতে হবে। লিখে দিলে উনি আমাকে ক্যাশ দিবে, আমার কিছু ক্যাশ দরকার। তা আমি সেটাও মানা করি না, আচ্ছা ঠিক আছে। আমি গিয়ে ওখানে আমার দাদুর বাড়ি ওখানকার রেজিস্টার অফিসে গিয়ে ওখানে সাইন করে দিই, আমার চাচা তাকে ক্যাশ দেয়, তারপর চলে আসি। তো বলা যায় তখন থেকে আমার কাছে কিছুই নেই, লাইক আমার নামে কোনো জায়গা জমি টাকা পয়সা কোনো গহনা কিছুই নেই আমার কাছে। আমি একদমই মানে নিঃস্ব হয়ে গেছি বলা চলে। আর আমি পড়াশোনাও করতাম না, কারণ আমি পড়াশোনা করার মতো মানসিক অবস্থায় ছিলাম না। আর আপুর কাছ থেকে আম্মু পার মান্থ অনেক বড় একটা অ্যামাউন্ট নিত আমার স্টাডি পারপাস, যে ওর জন্য 3টা টিচার রাখা হয়েছে। এটা আপনার বড় বোনের কাছ থেকে নিত? হ্যাঁ, বড় বোনের কাছ থেকে নিত। আপু তো এমনিতেই আমার জন্য টাকা পাঠাতো, বাট এক্সট্রা করে নিত যে 3টা টিচার রাখা হয়েছে, তো ওদেরকে অনেক বড় অ্যামাউন্ট পে করতে হয়, তো ওর জন্য এটা পাঠাবা। তো আপু সেটাও পাঠাইতো, বাট আমার কিন্তু কোনো টিচার ছিল না, আমি তো পড়তাম না। আচ্ছা। তো তারপরে গিয়ে যেটা হয়, আমার থেকে যখন আম্মু সবকিছু নিয়ে নেয়, তো তারপর কিছুদিন পর থেকে আম্মু মানে একটু অন্যরকম কথাবার্তা শুরু করে আর কি। টেল মি ফ্র্যাঙ্কলি, যেটা আপনার সঙ্গে হয়েছে, মানে কি বলেছে অন্যরকম বলতে আমি বুঝবো না, ঘটনা জানতে চাই। হোয়াট হ্যাপেন্ড? ঘটনা হচ্ছে আম্মু হঠাৎ করে একদিন আমাকে অনেক বাজে একটা প্রপোজাল দেয়। কি বলে? আম্মু আমাকে একদিন, আমি আমার রুমে ছিলাম, তো আমাকে এসে বলছে যে মানে একজনের নাম বলেছে যে অমুক বলেছে সে তোমার সঙ্গে তোমাকে সে 10,000 টাকা দিবে। আর ইউ শিওর? জি। তো ফার্স্ট অফ অল আমি একটু থামাচ্ছি আপনাকে, বিকজ এটা এই লাইনগুলো আমি রেডিওতে প্রচার করিনি, আমি এখানে অনেক কিছু মিউট করে দিয়েছি, বিকজ আমি জানি আমার শ্রোতারা যেটা বোঝার দরকার বুঝে নিয়েছে এবং আমিও বুঝে নিয়েছি। কিন্তু আমার এখানে অনেক বড় কথা আছে এই কারণেই যে মা তো মাই। আমি বললাম তো আপনাকে, শেষ পর্যন্ত সে যাই করুক না কেন সে আমাদের কাছে সম্মানেরই থাকবে, কিন্তু এটা আপনার জীবনে ঘটেছে, সে কারণেই এটা জীবন গল্প। আমি আপনাকে আবারও সতর্ক করছি রেনুমা, জি, এই গল্পটা রেডিওতে এখন মানুষ শুনছে এবং আমাদের ইউটিউবে সারাটা জীবন এটা থেকে যাবে। হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ, মানে আপনার এখনো চান্স আছে, আপনি যদি মনে করেন যে না আপনি যেটা বলেছেন সেটা আপনি উইথড্র করবেন, ইউ ক্যান উইথড্র দিস। হ্যাঁ, আমি দরকার হলে এই লাইন সবগুলো বাদ দিয়ে দিব, রেডিওতে প্রচার করবো না। হ্যাঁ, যেভাবে এটা হয়েছে বা যা হয়েছে, যদি আপনি মিথ্যা বলে থাকেন, কারণ মা কিন্তু মাই। এবং একটা বড় জিনিস কি আমি বলি, সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে উপহারটা দিয়েছেন সেটা হচ্ছে মা। হ্যাঁ, এবং পৃথিবীর একটা কথা আছে না, খুনি যদি সন্তান যদি খুন করে পৃথিবীর কোথাও জায়গা নেই, কিন্তু মায়ের আঁচলের নিচে এসে জায়গা পায়। এমন একটা, আমি বলছি না যে খুন করে মায়ের আঁচলের নিচে জায়গা পায় মানে হচ্ছে মা খুব ভালো বা এরকম কোনো কিছু না, মানে আমি বলতে চাচ্ছি যে এত কোথাও যদি জায়গা না থাকে তাহলে এরকম একটা জায়গা আছে। এবং মায়ের ব্যাপারে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যেটা বলে, সর্বোচ্চ রকম সহনশীল হতে বলেছে। এবং বাবা মায়ের সেবা দানের জায়গাটাতে এমন বলা হয়েছে যে যখন তারা বৃদ্ধ হয় তখন তাদের কেমনভাবে লালন পালন করো, যেভাবে তোমাদেরকে ছোটবেলায় লালন পালন করা হয়েছে, এবং শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না, এইরকম প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এবং আরও আপনি যদি নিজে খোঁজ করেন আপনি নিজেই দেখতে পারবেন। আমি একজন ধর্মীয় বেত্তা নই, আমি যতটুকু জানি ততটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এটা তো ধর্মীয় দিক, আপনি ধর্মীয় দিকের বাইরেও যদি আসেন, সামাজিকভাবেও যদি আসেন, পারিবারিকভাবেও আসেন, একটা মা সমাজের জন্য, পরিবারের জন্য কত বড় ভূমিকা রাখে এটা বলার অপেক্ষা রাখে না, সেটা সারা দুনিয়াব্যাপী সমান। বাট ইয়োর কেস ইজ ট্রুলি এক্সেপশনাল যদি সেটা হয়ে থাকে। সো আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি যে আপনি যেটা বলছেন চাইলে আপনি সেটা উইথড্র করতে পারেন। আমি সেটা উইথড্র করবো না, কারণ এটা আমার সাথে ঘটেছে। আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে সে আমার সাথে এরকম করেছে। ওকে, তারপর কি হলো? তারপর আমার মা
আমাকে এভাবে বলার পরে আমি এতদিন সবকিছু সহ্য করেছি। আমি হয়তো টুকটাক তর্ক করেছি, ঝগড়া করেছি, বাট ওরকম এক্সট্রিম লেভেলের আমি কখনো কিছু করিনি, আমি চুপই থেকেছি। বাট আমাকে যেদিন থেকে এই কথাটা বললো তখন থেকে আমি আর কি টোটালি আমি বুঝে যাই না এই মানুষটা কখনো আমার ভালো চায়নি। সো আপনার লেখাপড়া কি ওই সময়টাতে স্টপ ছিল? আমার লেখাপড়াটা স্টপই ছিল, কারণ আগে আমি মেন্টালি ডিপ্রেস ছিলাম, আমি পড়তে পারতাম না, আমি পড়তাম না। তারপর বাসায় কোনো টিচারও ছিল না। যে লোকটার নাম বলা হয়েছে সে লোকটাকে কি আপনি চিনতেন? হ্যাঁ, লোকটাকে আমি চিনতাম। ওনার কি আসা যাওয়া ছিল আপনার বাড়িতে? না, আমাদের বাসায় আসা যাওয়া ছিল না, কিন্তু উনি হচ্ছে আমাদের যে এলাকাটায় আমরা ছিলাম ওই এলাকারই ছিল উনি। উনি কি প্রভাবশালী লোক ছিল? মোটামুটি। ওকে, আচ্ছা তারপরে আমার মা, আমি জাস্ট স্ট্রেট বলে দেই যে আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমাকে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে? তা আমি বলি যে না, আমার টাকা লাগবে না, বাট আমি এই ধরনের কোনো কিছু করব না। সো প্লিজ তুমি কখনো এই ধরনের কথা আমাকে অভাব তো বলবা ছিল না। না আপনাদের ফ্যামিলিতে? না, আমার ফ্যামিলিতে কখনো মানে আর্নিং সোর্সের দিক থেকেও তো কোনো সমস্যা ছিল না? আর্নিং সোর্সে কোনো প্রবলেম ছিল না, আমাদের যে টাকা পয়সার কোনো সমস্যা থাকা সেটাও ছিল না। আর আমার টোটাল খরচটা আপু বেয়ার করতো, আম্মুর জন্য একটা বড় একটা অ্যামাউন্ট পাঠাতো। মানে আমাদের তখনও কি আপনি আপনার ফ্যামিলিতে অভিভাবক বলতে আপনার মার পরে তো আপনার আপু ছিলই, তো তখনও বিষয়গুলো আপনি কেন আপুকে জানাচ্ছিলেন না? আপুর সাথে আমার কমিউনিকেট করার কোনো ওয়ে রাস্তাটাই ছিল না, মানে একদম গৃহবন্দী থাকতেন টোটালি। ইভেন কি মানে আমি হচ্ছে ঢাকা থেকে সেরকম যখন চলে আসলাম একেবারে, তার কয়েক মাস পর আমাদের বাসায় তিনটে লাইনটা ক্লোজ করে দেওয়া হয়, লাইনটা অফ করে দেওয়া হয়। আর আম্মুর ফোনটা সব আম্মুর কাছে থাকতো, আর আমার তো ফোন ছিল না। আর আমাকে তো বাসা থেকে বেরোতে দিত না, কোথাও যেতে দিত না। কোথাও গেলে সেটা আম্মুর সাথেই। বাসায় কেউ আসলে, মানে কোনো গেস্ট যদি আসতো বাসায়, তো তার সামনে সবসময় আম্মুই আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়? তো তারপরে আম্মু আমাকে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে বলে, ইভেন আমাকে এভাবে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে, লাগলে বলো, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বলছি, আমি বলি যে আম্মু প্লিজ, আমি তোমার অনেক কিছু সহ্য করেছি, তুমি যখন যেটা বলেছো আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার গহনা তো তোমার কাছে ছিল, আমার প্রপার্টিগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে এটা করতে বলো না, আমার পক্ষে পসিবল না, আমি এটা করতে পারবো না। তখন থেকে আমার প্রতি প্রচন্ড খারাপভাবে মানসিক আর শারীরিক নির্যাতন শুরু হয়। কথায় কথায় আম্মু আমাকে মারতো, মানে তার কথায় একটা ছিল যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা করো। বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট বলতো, বিভিন্ন লোকের কথা বলতো যে কি হয় এমন করলে, কি সমস্যা তোমার, এত অহংকার কিসের, তুমি নিজেকে কি মনে করো, তুমি কেন এত অহংকার দেখাবা, তোমার তো কিছু নাই, তুমি কি করে খাবা, তোমাকে যদি আজকে আমি বাসা থেকে বের করে দিই, তোমাকে যদি আমি কোনো মানে খাবার না দিই, কিছু না দিই, তুমি কি নিজে কিছু মানে 1 টাকা দিয়ে কিনে খেতে পারবা? তোমার কি অ্যাবিলিটি আছে? তোমার কিন্তু কিছুই নাই। সো তোমাকে আমার কথা মানতে হবে, যদি না মানো তাহলে কিন্তু আমি তোমাকে আবার বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, তখন তুমি কোথায় যাবা, কি করবা, তোমাকে কিন্তু এটা করেই খেতে হবে। সো বেটার তুমি আমার কথা শুনো, এখানে থাকো, থেকে করো। আমি বলছি আমি এটা করবো না। তারপর গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে প্রচন্ড মারতো, মানে হাতের কাছে যেটাই পেতো সেটা দিয়ে আম্মু আমাকে মারতো। তারপর এমনও দিন গিয়েছে যে আমি মানে মারের ভয়ে আমি আমার রুমের দরজা আটকে দিয়ে আমি থাকতাম, রুম থেকে বের হতাম না। আম্মু রুমে এসে অনেক ধাক্কাধাক্কি করতো যে রুম খুল, কেন আটকায় রাখছিস। আমি ভয়। আপনাদের বাসাটা কেমন ছিল? আশেপাশে কি কোনো লোকজন ছিল না? আমাদের বাসাটা কিরকম ছিল, আমাদের বাসাটার হচ্ছে মানে বড় একটা জায়গা জুড়ে বাসাটা ছিল, এবং আমাদের বাসার পিছন দিকে জাস্ট একটা বিল্ডিং ছিল, আর ডানে বামে সামনে কোনো বাসা ছিল না, বাসাটাই ছিল। হ্যাঁ, পুরোটাই ফাঁকা ছিল। আপনাদের বাসাটা কয়তলা? বাসাটা একতলা। একতলা, টিন শেড? টিন শেড না, ফাউন্ডেশন দেয় বাসা, বিল্ডিং। কতটুকু জায়গার উপরে? আমাদের বাসাটা অলমোস্ট 12 কাঠা জায়গার উপরে। 12 কাঠা জায়গার উপরে, একটা কর্নারে জাস্ট আমাদের বাসাটা, একটা কর্নার, এবং চারপাশে এটা বাউন্ডারি দেওয়া। হ্যাঁ, বাউন্ডারি দেওয়া। হ্যাঁ, তো তারপরে আমি রুম থেকে বের হতাম না। আম্মু আমাকে অনেক দরজার ভিতরে এসে লাথি দিত যে বের হচ্ছে। মানে এগুলো মনিটর করার কেউ নাই, শোনারও কেউ নাই? কেউ নাই যে শুনবে ইয়া করবে। তো তারপর আমাকে আমি যখন বের হলাম, আমি জানি আমাকে বের হলে আমাকে মারবে, কোনো একটা কথা নিয়ে হয়তো আমার সাথে তর্ক করবে। আগেও কি গায়ে হাত তুলো, নাকি এই ঘটনার পর থেকে গায়ে হাত তোলা শুরু হলো? গায়ে হাত তুলতো ছোটবেলা থেকে, আম্মু খুবই ইয়া ছিল, আমি বলেছি তো, গায়ে হাত তোলা স্বভাব ছিল। বাট এটার পর থেকে আমি যখন মানা করতাম তখন থেকে খুব বেশি করে শুরু হয়েছে এটা। এমন হয়েছে যে আমি 1 দিন 1.5 দিন 2 দিন আমি না খেয়ে আমার রুমের ভিতরে বন্দি। আমি হয়তো ওয়াশরুম থেকে পানি নিয়ে পানি খেয়ে হয়তো আমি আছি, এরকমও হয়েছে।
তো এক পর্যায়ে এভাবে চলতে থাকে, এভাবে চলতে চলতে 2014 সালের ফেব্রুয়ারিতে আমার ভাইয়া একদিন ফোন করে, দুলাভাই জি, আমার দুলাভাই একদিন ফোন করে বলে যে আমি তো দেশে আসতেছি, তো আমি 7 দিনের জন্য দেশে আসবো, তো 2 দিন হয়তো আমি সিরাজগঞ্জে থাকবো, এটা বলে। তো তখন আর কি আমার আম্মু আমার জন্য টিচার রাখে ফেব্রুয়ারিতেই, টিচার রাখে, 2জন টিচার রাখে, একজন হচ্ছে ম্যাথের জন্য আর একজন ইংলিশের জন্য। তো টিচার রাখার পরে আমার তোমার তো পড়াশোনার সময় অফ ছিল? আমার তো অফ ছিল, আমি টোটালি পড়াশোনা করতাম, বাট আমি কলেজে ভর্তি হয়েছিলাম। মানে আমি 14তে হচ্ছে আমার মানে 13তে আমার বেসিক্যালি এইচএসসি দেওয়ার কথা, বাট আমি দেইনি। তো ওইটা আবার 14তে রেজিস্ট্রেশন করানো হয় যে 14তে দিব, বাট তারপর আমার পড়াশোনা টোটালি স্টপ ছিল। তো ফেব্রুয়ারিতে আমার ম্যাথের বই টই আর নোটস টোটস যা কিছু লাগবে এগুলো সবকিছু আম্মু কিনে দেয়, কিন্তু 2জন টিচার রাখে, কারণ ভাইয়াকে তো শো করতে হবে যে সে আমাকে পড়াচ্ছে। তারপর ভাইয়া মার্চে আসার পরে, তো ভাইয়া ঢাকায় আসার 2 দিন পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো আসার পর আমি জাস্ট চান্সে ছিলাম যে আমি কখন একটু ভাইয়াকে একা পাবো, আমি কখন কথাগুলো ভাইয়াকে বলবো। তারপরে গিয়ে আমার মা হচ্ছে বাজারে যায়। ওই সময়টা আপনি শেয়ার করেন? হ্যাঁ, আমার ভাইয়া যেদিন আসে আমাদের বাসায়, তার পরের দিন সকালে আম্মু নাস্তা দিয়ে দেন, বলে যে তুমি ভাইয়াকে নাস্তা করো, আমি একটু বাজারে গিয়ে আমি একটু মাছ নিয়ে আসি। তো আম্মু যায়, যাওয়ার পরে এই ফাঁকে আমি ভাইয়াকে সবকিছু বলে দিই, মানে একদম আব্বু মারা যাওয়া থেকে শুরু করে আমার বিয়ে, ডিভোর্স, তারপরে পরের ঘটনাগুলো সবকিছু ভাইয়াকে বলি যে আমাকে এভাবে এভাবে অত্যাচার করতো। তারপর আমার মা, ওই যে আমি বললাম 2006 সাল থেকে স্টিল আমি যখন 2014তে বাসা থেকে বের হয়ে আসি তার আগ পর্যন্ত আমার মায়ের যে আপত্তিকর ঘটনাগুলো সেগুলো সবকিছু আমি ভাইয়াকে জানাই। তো ভাইয়া তো শুনে খুবই শকড হয়ে যায় যে তুমি এতদিন কেন জানাও নি। তো আমি বলি যে আমি এরকম সিচুয়েশনে ছিলাম, জানাতে পারিনি। তো ভাইয়া তখন বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঢাকায় যাচ্ছি, আমি ঢাকা যাওয়ার পরে তুমি জাস্ট চুপ থাকো, তুমি মানে বুঝতে দিও না যে তো আমি জানি, নাহলে তোমাকে মেরে ফেলবে, তোমার ক্ষতি করবে, তুমি জাস্ট বুঝতে দিও না যে আমি সবকিছু তুমি আমাকে বলেছো। ও ভাইয়া আসার আগে আবার আম্মু আমাকে বলে যে যদি কিছু কোনোভাবে জানাস তাহলে কিন্তু তোর খবর আছে, মানে আমাকে হুমকি দেয় যে কিছু জানলেই কিন্তু তোর খবর আছে। তো তারপর তো আমি বলি। তো ভাইয়া ঢাকায় যাওয়ার পরে তো ভাইয়া কয়েকদিন পরে কানাডায় চলে যায়। তো যাওয়ার পরে আপুকে বলে ভাইয়া গিয়ে যে ওর সাথে এরকম এরকম করেছে আম্মা। তো আপু টয়লেট করতে পারে না, আপু আম্মুকে ফোন দিয়ে ফেলে, ফোন দিয়ে বলে যে তুমি কেন আমার বোনের সাথে এগুলো করেছো, তোমার কিসের অভাব ছিল, তোমার টাকা লাগবে তুমি বলতা, আরো টাকা লাগবে বলতাম, তোমাকে টাকা দিতাম, তো তুমি কেন আমার বোনকে ধরনের কথা বলেছো কেন? And finally the situation outbursting, going to be outburstered. আমি আসলে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো বা শোনাবো ইনফ্যাক্ট যে এই মেয়েটি এখন কোথায় দাঁড়িয়ে আছে বা কি হচ্ছে ওর লাইফে। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকের এই গল্পটি বিশ্বাস না করাটাই ভালো। আমিও বিশ্বাস করতে পারছি না আমার জায়গাটা থেকে, এবং সবকিছু বিশ্বাস করতে হবে এমন কোনো কথাও নেই, কারণ কিছু কিছু বিশ্বাস সামনে আসলে এমন অবস্থা তৈরি করে দেয় যেটা আসলে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কি বলবো বলুন, পৃথিবীতে এখন সবকিছুই সম্ভব। এবং এই যে আপনারা যারা ফেসবুকে আছেন, এখন তো আর ফেসবুকে নাই এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। কিছুদিন আগে এরকম একটা ভিডিও দেখলাম, কলকাতার ভারতের একটা ভিডিও, যে ছেলে বাবাকে পেটাচ্ছে, এবং সেটার পেছনে আপনি দেখেছেন কিনা জানি না, আপনি তো ফেসবুকে আছেন। সেটা হচ্ছে যে বাবাকে বোধহয় তার ওয়াইফকে মানে তার মা একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল, এবং মা হচ্ছে সুগারের পেশেন্ট বা কোনো একটা কিছু, এবং সেটার জন্য সে পেটাচ্ছে তাকে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ অ্যারেস্ট করে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হলো সেই বাবাই কোর্টে গিয়ে বলেছে যে আমার ছেলে একটা, তাকে যদি না ছেড়ে দেওয়া হয় আমি সুইসাইড করব, এবং কোর্ট বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছে। সো এই টোটাল আমি আসলে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি বলছিলাম দেখেন ওই একটা ছেলে যাকে এত কষ্ট করে মানুষ থাকে। তো এক পর্যায়ে একদিন সকালবেলা যেটা হয়, আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছি সকাল 9টার দিকে। তো আমি পানি খাওয়ার জন্য আমি ডাইনিং এ গিয়েছি। তো আমাদের বাসাটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে। তো ড্রয়িং রুম দিয়ে আর কি ডাইনিং এ ঢুকতে হয় আমার বেডরুম থেকে বের হয়ে। তো আমি গিয়েছি, তো দেখি যে একজন লোক বসে আছে আমার ড্রয়িং রুমে। তো আমি ফেস চিনতাম, উনিও আমাদের এলাকারই ছিল, আমি ওর ফেস চিনতাম। তো আমি জাস্ট সালাম দিয়েছি, সালাম দিয়ে আমি ডাইনিং এ গিয়েছি, গিয়ে ফ্রিজ থেকে পানি খুলে আমি পানি খাচ্ছি। তো এর মধ্যে দেখেছি ওই লোকটা ডাইনিং এসেছে। তো আমি বলেছি যে আপনার কিছু মানে লাগবে, আপনি এখানে কেন? তো বলতেছে যে না, সে আমার হঠাৎ করে আমার হাত ধরছে। আচ্ছা ফাইন রেনুমা, আমি পার্টটা স্কিপ করতে চাই, বিকজ আই নো দিস পার্ট। স্কিপ করতে চাই কারণে যে আসলে
আমার মনে হয় এটা এনাফ। মানে তোমার সম্পর্কটা কেমন ছিল ফ্যামিলিতে এইটুকু বলার, এইটুকু যতটুকু হয়েছে এতক্ষণ ধরে বলা, এটা এনাফ। বাট থাক না, কিছু বিষয়ে আমরা নাই বা রিভিল করি। ওকে, সো স্কিপ করো এটা। তারপরে কি হয়? মা তো নিশ্চয়ই বাসায় ফিরে অনেক বেশি টর্চার করে। ঘটনাটার পরে যেটা হয়, আমি জাস্ট হাতটা ছাড়িয়ে নিয়ে আমি আমার রুমে চলে যাই। তো চলে যাওয়ার পরে তো মা বাসায় আসার পরে আসলে ওই দিন থেকে আমার প্রতি মানে আরো বেশি শুরু হয়ে যায় আর কি। লাইক আমার পরীক্ষাও কাছে এগিয়ে আসছে, আমার এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা ছিল। তো এটা হচ্ছে মার্চের লাস্টের দিকে ঘটনা। তো আম্মু যেটা করতো সেটা হচ্ছে যে আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে রাখতো। মিশিয়ে দিয়ে দেখা যেত যে আমি ঘুমিয়ে থাকতাম, আমি পড়তে পারতাম না। তো মানে এরকম। তারপর হচ্ছে মানে আমাকে ঠিক মতো, হয়তো আমি যদি খাবার না খেতাম, যদি বলতাম যে আমি নিজে কুক করে খাই, তো বলতো যে না, তুমি নিজে কুক করতে পারবে না। আমি নিতে পারতেছি না এই কারণে মানে একদম টু বি ফ্র্যাঙ্ক বলি, সেটা হচ্ছে এই মা শব্দটা। সো এটা তোমার লাইফে অনেক ভয়ানক রকমের, হয়তো অনেক ট্রমা জাতীয় কোনো কিছু, বাট আমাদের প্রত্যেকের জীবনেই এটা অনেক রেসপেক্টের জায়গাটা থেকে আমরা বরং আর না যাই। আমি বরং কিছু কোশ্চেন করে আজকের অনুষ্ঠানটা ইতির দিকে নিয়ে আসি। আই এম সরি টু সে, বিকজ আমি তোমার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং আমি জানি বিষয়গুলো আরো ইন ডিটেলে আনা উচিত। হয়তো অনেক শ্রোতাই আমার এই হঠাৎ করে থামিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এসে অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আপনারা যতটুকু বোঝার বুঝে নেবেন। আমার মনে হয় যে এটা আসলে আর বেশি ইন ডিটেলে যাওয়ার দরকার নেই, বরং আমরা ওর সাহসের দিকগুলো আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে ফাইনালি তো আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আপনি আর এই বাসায় থাকবেন না। সেটা কত সালে? সেটা আমার ভাইয়া যখন আমাকে চলে যায়, তখন আমাকে বলে যায় যে তুমি জাস্ট পরীক্ষাটা শেষ করো, আমি এর মধ্যে সব ব্যবস্থা করব, তুমি পরীক্ষাটা শেষ করেই তুমি বের হয়ে যাবা। তোমাকে পরীক্ষাটা দেওয়াতাম না এখান থেকে, তোমাকে এখনই নিয়ে যেতে পারতাম, কিন্তু তোমার অলরেডি পড়াশোনা 2 বছর গ্যাপ হয়েছে। তুমি যদি এখন আবার পরীক্ষাটা না দাও, তোমার দেখা যাবে আরো 2 বছর তোমার গ্যাপ যাবে। তো আমি চাই না যে তোমার লাইফ থেকে অনেক কিছু নষ্ট হয়েছে, তো আমি চাই না 2 বছর তুমি নষ্ট করো। তো কোনোভাবে তুমি কষ্ট করে এখানে থাকো, দেন পরীক্ষার পরে তোমাকে আমি ঢাকায় পাঠিয়ে দিই। পরীক্ষার পরে কি হলো? তো আমার পরীক্ষা শেষ হলে একদিন হঠাৎ করে আম্মুর সাথে আপুর অনেক ঝগড়া হয়। তো দেন আম্মু বলে যে আমি করব, আমি বাসা থেকে বের হয়ে যাব। আম্মু বলে, তো বল ঠিক আছে তুমি চলে যাও। তো মানে আমাদের প্ল্যানিং ছিল যে আমার পরীক্ষাটা যেদিন শেষ হবে তার পরের দিনে আমি হয়তো আম্মুকে এটা বলবো যে আমি ফুপির বাসায় বেড়াতে যাব, তো ওখান থেকে দেন ঢাকায় চলে আসবো। কারণ আমাকে তো নর্মালি তো বের হতে দিত না কোথাও। তো আম্মু হচ্ছে ফুপির বাসায় যেতে দিবে না, এটা নিয়ে আপুর সাথে আম্মুর ঝগড়া হয়েছিল। তো পর আম্মু বলেছে ঠিক আছে, তোমরা যেহেতু নিজেদের মতো করতে চাও, ঠিক আছে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি চলে যাচ্ছি। তো আমরা ঠিক আছে চলে যাও। তো আম্মু সিরিয়াসলি রাতের 9টার সময় আম্মু রেডি হয়ে গেছে, রেডি হয়ে আপুকে বলতেছে, আমি ফোনে রেখেই কথা বলতে বলতে রেডি হয়ে বলতেছে যে ঠিক আছে আমি বাসা থেকে চলে যাচ্ছি, আর দেখো তোমার বোনকে আমি কি করি। এটা বলে সে ইভেন তার ফোনটাও সে মানে আমার কাছে রেখে সে চলে যায়। সে ফোনটাও নিয়ে যায় না বাসা থেকে, ফোন মানে কিছুই নিয়ে যায় না, সে জাস্ট কাপড়টা পরে চলে যায় বাসা থেকে রাত 9টার সময়। তো তারপরে আমার আপু যেটা বললো যে তুমি জাস্ট রুম সবকিছু লক করে তুমি হ্যাঁ কিনা কেয়ারটেকারকে বলো, কারণ কেয়ারটেকারকে বলো যে বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম, বাসার কেয়ারটেকার ছিল, তো ওকে বলো যে সারা যেন বাসার সামনেই থাকে, কারণ আম্মু হয়তো তোমার কোনো ক্ষতি করতে পারে, আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। তো তুমি জাস্ট কোনো রকম সবকিছু লক করে দিয়ে থাকো, তুমি সকাল হওয়ার সাথে সাথে ফুপির বাসায় চলে যাবা। আমার ফুপির বাসা ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 1.5 ঘন্টার দূরে, গাড়িতে 1.5 ঘন্টা লাগবে। তো আমি সারা রাত আমার বোনের সাথে ফোনে ছিল, আমার সাথে কথা বলেছে সারা রাত। তো আম্মু সারা রাত আর কোনো সমস্যা করেনি। তো আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার ফুপির বাসায় চলে যাই। রমজান মাস ছিল, তো আমি সেহরি করে ফজরের নামাজ পড়ে আমি 5:30টার দিকে বের হয়ে যাই বাসা থেকে। কেয়ারটেকারের কাছে চাবি, জাস্ট গেটের চাবিটা দিয়ে বাসার চাবিটা নিয়ে আমি চলে যাই। কেয়ারটেকার ছিল বাসাতে? কেয়ারটেকার বলতো যে উনি হচ্ছে যে আমাদের বাসার সামনে কিছু দোকান ছিল, তো সেগুলোর মেনটেন করতো, তারপর বাসার সব বিল টিল পে করতো, এগুলোর জন্য। তার মানে তো উনি ইনফর্ম ছিল বাসার ভিতরে কি হচ্ছে না হচ্ছে? উনি তো বাসায় থাকতো না, আর হচ্ছে উনি জাস্ট হচ্ছে দোকান মেনটেন করতো, আর ওনাকে যদি ফোন দিতাম তখন আর কি উনি আসতো, বাসার কোনো সমস্যা হলো। ঠিক আছে, ওকে। তারপর না, কিন্তু যেহেতু উনি বাসা পাহারা দিচ্ছে বাইরে এবং বাসার মালিক তো এক অর্থে আপনার বড় বোন, আপনি যেটা বলছিলেন যে প্রপার্টির মালিক হচ্ছে বড় বোন, তো যে যাচ্ছে মানে উনি তো খুব স্বাভাবিকভাবেই কিউরিয়াস হওয়ার কথা যে বাসার ভিতরে কি হচ্ছে মা আর মেয়ে মিলে। ওনার সামনে কখনো আসলে ওইভাবে কোনো সিনক্রেট করে আমি হয়তো আপনাকে বলেছি যে আমার মা আমাদের সাথে একরকম আর বাইরের মানুষের সামনে টোটালি অন্যরকম ছিল। যেমন আমার যখন পরীক্ষা চলছিল তখন আমার মা
প্রতিদিন আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। সে কিন্তু এই জন্য আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো যাতে আমি কারোর সাথে কথা না বলতে পারি। এখানে একটা বিষয় প্রিয় শ্রোতা, আমি ওর যে গল্পটা, সেই গল্পে আমি অনেক সন্দেহ তৈরি করার জন্য অনেক বেশি কোশ্চেন করেছি, অনেক বেশি ইন্টারাপ্ট করেছি, বাট সরি টু সে আমি যে অ্যান্সারগুলো পেয়েছি সেখানে আসলে সন্দেহটা সেভাবে দানা বাঁধেনি। এবং তার মানে এটা নয় যে ওনার মা যেটা করেছে, উনি যেটা বলেছে সেটা 100% সত্য আপনাকে ধরে নিতে হবে, আমি সেটা আপনাকে বলছিও না। বাট কোশ্চেন করাটা আমার জায়গা থেকে দায়িত্ব ছিল, আমি সেটা করেছি। কি করবেন না করবেন সেটা একান্তই আপনার বিষয়। বলেন তারপর। তো সবার ধারণা ছিল যে বা মা মেয়েকে অনেক ভালোবাসে, এত কেয়ার করে যে পরীক্ষার হলের বাইরে বসে থাকে, আবার মেয়েকে নিয়ে যায় 3 ঘন্টা বসে থেকে আবার নিয়ে আসে। আউটলুকিংটা ডিফারেন্ট ছিল, হ্যাঁ না, কিন্তু আমি ওই জায়গাটায় আসতে চাই যে বাসা থেকে বের হয়ে তারপর আমি বাসা থেকে চলে আসি। আমি বাসা থেকে ভোরবেলা আমার ফুপির কাছে চলে আসি। তো আমি জাস্ট আমার কয়েকটা কাপড় নিয়ে আমি বাসা থেকে চলে আসি। তো চলে আসার পরে আমার ফুপির বাসায় আমি প্রায় 1 মাসের মতো ছিলাম। ফুপি জানতো? হ্যাঁ, আমি গিয়ে সবকিছু বলি। ফুপি আমি যাওয়ার পরে ফুপি জেনেছে, ফুপি চাচু মানে যার যার জানা সবাই আমি স্প্রেড আউট হলো। তারপরে স্প্রেড আউট হয়েছে। আমি বলেছি সবাইকে। তো সবাই তো শুনে খুব অবাক যে তুমি কেন আমাদেরকে এতদিন বলোনি, তাহলে তোমাকে অনেক আগে আমরা ওখান থেকে নিয়ে আসতাম। তাহলে আমার বলার তো কোনো ওয়ে ছিল না। তো তারপর আম্মু 2 দিন পরে বাসায় ব্যাক করে। তো ব্যাক করে দেখতে পাই আমি নাই। সে হয়তো মানে বুঝে উঠতে পারেনি যে আমি বাসায় থাকবো না। সে এসে দেখবে আমি হয়তো বাসায় আছি। তো সে যখন দেখে আমি বাসা নেই, সে তখন ফোন করে আমাকে। তো ফোন করে বলে যে তুমি কোথায়? আমি বলি যে আমি ফুপির বাসায়। তো বলে যে বাসায় আসো, চাবি নেই, আমি তো ঢুকতে পারতেছি না। আমি বলছি আমি বাসায় যাবো না। তো বলে যে না, বাসায় তো আসতে, বাসায় কেন আসবো? আচ্ছা, আমি এই ডিলেমাগুলো একটু শর্ট করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাসায় আপনি জানেন, এরপর কি করেছেন আপনি স্টেপ বাই স্টেপ? বাসায় যাইনি। তো তারপর আমি যখন ঢাকায় চলে আসবো, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। তো আমার তো ওখানে আমার এসএসসির যে পেপারস, তারপর হচ্ছে কিছু সার্টিফিকেটস, এগুলো তো আমার লাগবে। তো এগুলো তো সবকিছু বাসায় আমি রেখে এসেছি, আমি তো কিছুই নিয়ে আসিনি বাসা থেকে। তো আমি যখন যেতে চাই, তো আমার ফুপি আম্মুর সাথে কথা বলে যে ওর তো কিছু পেপারস লাগবে, তো বাসায় যাবে, গিয়ে ওর যা যা লাগবে নিয়েও চলে আসবে। পরে বলে যে না, ও তো বাসায় ঢুকতে পারবে না, ওকে বাসায় আসতে দিব না। তো এক পর্যায়ে এবং আম্মু নানা সময় নানাভাবে আর কি আমাকে ফোন দিয়ে, ফুপিকে ফোন দিয়ে, চাচুকে ফোন দিয়ে সবাইকে থ্রেট করতো যে আপনার আমার মেয়েকে নিয়ে আমার সম্পর্কে ব্রেন ওয়াশ দিচ্ছেন, এই জন্য ওরকম করতেছে, আমি আপনাদের নামে কেস করবো যে আমার বাচ্চাকে কিডন্যাপ করে রাখছেন আপনারা। তো এগুলো নিয়ে আসলে আমার ফ্যামিলি সবাই খুব ভয়ে ছিল, যে কারণ তারা এটা বলতো যে ও যে কোনো কিছুই করতে পারে, যে তার নিজের মেয়ের সাথে এরকম করতে পারে, সে আমাদের ক্ষতি করতে তার বাঁধবে না। তো সবাই মিলে আমার আপুর সাথে ডিসকাস করে দেন ডিসিশন হলো যে আমি মানে তার নামে একটা জিডি করবো। আচ্ছা, তার নামে একটা জিডি করে রাখবো যে সে আমার সাথে এরকম এরকম বিহেভ করেছে এবং সে ইন ফিউচারে আমার এবং আমার ফ্যামিলির ক্ষতি করতে পারে। তো এরকম একটা কিছু জানিয়ে জিডি করব। তো তারপর ফুপির বাসা থেকে আমি আমার ফুপা, আমার বড় ভাই, আমার একটা চাচা সহ আমি আমাদের শহরে আসি। পুলিশ জিডি নিয়েছে? জি, পুলিশ মার এগেইনস্টে মেয়ে জিডি করছে। জি, নিয়েছে। তো ওখানকার গিয়ে যখন আমি ফার্স্টে বলি, তো ওখানকার অফিসাররা পরে বলে যে ঠিক আছে আপনি ওসির সঙ্গে কথা বলেন। তো আমরা ওসির কাছে যাই। তো ওসির কাছে যাওয়ার পর ওনাকে যখন আমি ডিটেল সব ঘটনা খুলে বললাম, তখন উনি বললো যে এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার, তো ঠিক আছে আমি জিডি করে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আপনি বাসায় ঢুকতে পারলেন? তারপর আমি বাসায় গেলাম, জিডি করে আমি বাসায় গেলাম। তারপর ঢুকতে দিচ্ছিল না, তারপর ওসি ফোন করে দেওয়াতে তারপর কি ঢুকতে দিয়েছে আমাকে। তো জিডিতে কি কি বিষয় মেনশন ছিল? জিডিতে মেনশন ছিল হচ্ছে যে উনি বললো যে জিডিতে তো যেসব বিষয় ঘটেছে এগুলো তো আসলে ডিটেলে লেখাটা পসিবল না এত কিছু, তো তুমি এভাবে একটা লেখো যে তুমি নিজের ইচ্ছায় তোমার ফুপির কাছে ছিলে এতদিন, তারা তোমাকে কিডন্যাপ করেনি এবং তুমি এখন পড়াশোনার জন্য তুমি সিরাজগঞ্জ থেকে ঢাকায় শিফট করছো এবং এখানে তোমার বোন তোমাকে টেক কেয়ার করবে, তোমার বোনের দায়িত্বে তুমি যাচ্ছ এবং তোমার ফুপু চাচা কারো কোনো দোষ নেই, তারা তোমাকে কিডন্যাপ করে তুমি নিজের সাথে তার কাছে এসেছিলে। আচ্ছা, এবং ইন ফিউচারে যদি তোমার কোনো ক্ষতি হয় তার জন্য তোমার মা দায়ী থাকবে। মা কেন দায়ী থাকবে? মানে সে আমার কোনো ক্ষতি করবে আর কি। জিডিতে এরকম টাচ দেয়া ছিল যে মা আমার সঙ্গে ধরনের আচরণ করছে? হ্যাঁ, আচরণ করে, সে আমাকে শারীরিকভাবে মানসিকভাবে অনেকভাবে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে, যৌন নির্যাতন করছে। জি, এগুলো ছিল, এগুলো জিডিতে ছিল? জি, এগুলো ছিল। ওকে। তো তারপর আমি বাসায় যাই, বাসায় গিয়ে কিছু সার্টিফিকেট, আমার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র ছিল আমি এগুলো নিয়ে দেন ফুপির বাসায় চলে আসি। তার কয়েকদিন পরে আমি ঢাকায় চলে আসি এবং ঢাকায় চলে আসার পরে আমার রেজাল্ট দেয়।
তো আমি আসলে আমার রেজাল্টের দিন আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আমার খুব ভয় করছিল যে আমি হয়তো ফেল করব। ঢাকায় আসেন কত সালে? আমি ঢাকায় আসি 2014 সালের আগস্ট মাসে। 2014 সালের আগস্ট মাসে, এখন হচ্ছে 2018 সাল প্রায় শেষের দিকে, 2019 সাল পড়তে গিয়েছে। জি এই প্রায় 5 বছর জি। আপনি বাড়ি যাননি? আমি যাইনি বাড়িতে, মার সঙ্গে কোনো যোগাযোগ নেই? কোনো যোগাযোগ নাই। ফোনে একবার হাই হ্যালো হয়নি? ফোনে 2বার কথা হয়েছে। এই 5 বছরে মাত্র 2বার? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, একবার আম্মু ফোন দিয়েছিল, আমার নাম্বার আমি চেঞ্জ করে ফেলেছিলাম ঢাকা আসার পর আমার নাম্বার, তো সামহাও পেয়ে যায়, তো পেয়ে আমাকে ফোন করে, দেন আমি কথা বলি না, আমি ফোন রেখে দিই, দেন আমি নিজে কল দিয়েছিলাম, কারণ মানে আমার না খারাপ লাগতো, মানে যত কিছুই করুক তারপরও দেখা যায় যে মানে কেউ যদি বাচ্চা যদি অসুস্থ হয় অথবা অনেক খারাপ কোনো সময় কাটায় অথবা অনেক খুশির কোনো সময় কাটায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে মা বাবা ভাই বোন আপনজনদের কথা মনে পড়ে। তো আমি যখন ঢাকায় আসার পরে যখন আমি সিক হতাম, তখন হোস্টেলে থাকতাম একা একা, তো আমি খুব লোনলি ফিল করতাম। এবং যখন খুব বেশি অসুস্থ হতাম তখন আমার খুব ইচ্ছা করতো যে অন্যদের মাকে দেখতাম, যে আমার মা কেন অন্যদের মতো না, অন্য মায়েরা তো এত ভালো, তার বাচ্চাদেরকে এত কেয়ার করে, বাচ্চাদেরকে আগলে রাখে, এবং একটা মায়ের কাছে তো বাচ্চা সবচেয়ে সেফ থাকা উচিত, যেটা আমি ছিলাম না। তো আমার সাথেই কেন এরকম হতো, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতাম যে আল্লাহ আমার সাথেই কেন এরকম হলো, আমার মা কেন এরকম, অন্যদের মা তো এত ভালো। তো আমি এই যে একদম ইমোশনাল হয়ে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম, গত বছর অক্টোবর মাসে ফোন দিয়েছিলাম আম্মুকে। তো সে প্রথম 1 মিনিট আমার সাথে ভালো করে কথা বলেছে, ভালো করে বলতে চাই, জিজ্ঞেস করলাম যে কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো, আমি বলছি ভালো আছি। তো তারপরে বলতেছে যে তুমি কেন এভাবে আমাকে সবার সামনে খারাপ বানিয়ে তুমি বাসা থেকে চলে গিয়েছো। তা আমি বলেছি যে আমি কেন এসেছি তুমি জানো না, তুমি আমার সাথে যা করেছো তারপর আমি কিভাবে তোমার সঙ্গে থাকতাম। আমাকে বলছে তোমার সাথে আমি কি করেছি, তুমি আমার সাথে কি করেছো জানো না, বলেছে না আমি তোমার সাথে কিছুই করিনি। পরে বলছে যে বলো আমি তোমার সাথে কি কি করেছি। তখন আমি বলছি তুমি আমার সাথে আমাকে মারধর করেছো, আমাকে আমার সংসারটা নষ্ট করেছো, আমাকে আমার ভালোবাসার মানুষের থেকে তুমি দূর করেছো, তার সামনে আমাকে খারাপ বানিয়েছো, আমার সাথে তুমি অনেক কিছুই তো করেছো, তো তুমি এগুলো কিছুই করোনি, তুমি কিভাবে বলতেছো যে তুমি কি করছো তুমি জানো না। বলতেছে যে আমি তো তোমার সাথে এরকম কিছুই করিনি, তুমি তো নিজেই ডিভোর্স দিচ্ছো, তোমার ডিভোর্সের জন্য তো আমি দায়ী ছিলাম না, তো তুমি কেন এখন আমাকে মিথ্যা ব্লেম করতেছো, আর তোমাকে আমি কবে মারছি, তোমাকে তো আমি মারি নাই। মানে সে আমার সাথে যা যা করেছে তার সবকিছুই সে এখন